হ্যালো, হ্যালো স্টুডেন্টস, বাচ্চা-কাচ্চা, বন্ধু-বান্ধবী কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই বেশ ভালো আছো। সবার বেশ ভালো চলছে বটে। আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর এখানে যেটা দেখতে পাচ্ছ তুমি সেটা হলো প্রথম ক্লাস। তো কাদের জন্য ক্লাসটা হতে চলেছে সেটা ডেফিনেটলি আমি বলবো। তারপরে আমরা আসল কনটেন্টের দিকে চলে যাব। ঠিক আছে? তো বন্ধু এইটা হলো মূলত গৌড় ইউনিভার্সিটির ক্লাস, ম্যাথামেটিক্স মেজরের ক্লাস। ঠিক আছে? কিছুদিন আগে আমি গৌড় ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স মেজরের যে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের ভিডিওটা বানিয়েছিলাম, সিলেবাস এবং স্ট্র্যাটেজির ভিডিও বানিয়েছিলাম, যে কী করে সেকেন্ড সেমিস্টারটাকে স্টার্ট করতে হবে, কী করে পড়তে হবে। ইভেন মানে ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষাটা হয়েছে সেটার কোয়েশ্চেনের অ্যানালিসিসটাও আমি কিন্তু খুব ভালো করে বলেছিলাম, যে কীভাবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আসছে, ফার্স্ট সেমিস্টারে এসছে যেটা। তো সেকেন্ড সেমিস্টারেও ঠিক একই রকম প্যাটার্ন আমাদেরকে ফলো করতে হবে, মূলত অ্যাপ্লিকেশন বেসড। আমরা দেখেছি সেই ভিডিওটা, তো আশা করছি তুমি ভিডিওটা সেটা দেখেছো। এইবার আমরা কি করব, ধীরে ধীরে এই সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটাকে এবার পড়তে শুরু করেছি। ঠিক আছে, চলো। তো ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে তোমার জন্য ফ্রি ক্লাস, ফুললি ফ্রি অফ কস্ট। এটা তুমি দেখতে পাচ্ছ ইউটিউবের মধ্যে। আমাদের ব্যাচেসেও স্টার্ট হবে, সেটা ডিটেলস আমি একটু পরে দিচ্ছি। বাকি গল্প হলো যে এটাই গৌড় ইউনিভার্সিটির সিলেবাস হলো দিস ওয়ান। শুধুমাত্র গৌড় ইউনিভার্সিটির স্টুডেন্টরাই এই ভিডিওটাকে দেখবে। তো অবশ্যই 2025 সালের এটা কন্টেন্ট বন্ধু। তো আমরা শুরু আরম্ভ করি তাহলে, উইদাউট এনি ওয়েস্টিং টাইম। তো ফুললি এখানে তুমি দেখতে পাচ্ছ যে পুরো সিলেবাসে আমরা ফুল জেসিবি চালাবো, বুঝতেই পারছো। জেসিবি তো এখানে ঘাসের উপরে চালাচ্ছি। তো যাই হোক, সিলেবাসে অ্যাকচুয়ালি আমরা জেসিবি চালাবো, মানে বুঝতেই পারছো ফুল জেসিবি কি খোদাই হবে কিন্তু সিলেবাসের উপরে, ফুল ডেপথ লেভেলে গিয়ে আমরা কিন্তু পড়বো। ঠিক আছে? যেভাবে ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন তোমাদের এসছে, ঠিক একই রকম প্যাটার্ন আমরা ফলো করব। ঠিক আছে, চলো তাহলে প্রথম ক্লাস। আশা করছি তুমি খুবই বেশি এক্সাইটেড। সো হাউ ইজ দ্য জোস? আই থিঙ্ক ইট ইজ হাই। চলো শুরু আরম্ভ করি আমরা। ওকে, তো সব থেকে ইম্পর্টেন্ট বন্ধু সেটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জয়েন হয়ে যেতে হবে, যত বন্ধু বান্ধবী আছে, পাড়া প্রতিবেশী, সবাইকে জয়েন করে নিতে হবে, কারণ এইটা হলো 100% ফ্রি ফর অল। সবাই, যে কেউ ঢুকতে পারে, যে কেউ যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। ঠিক আছে না? 100% ফ্রি। এবার ব্যাপারটা হলো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে কেন, সেটার যদি কারণটা বলি, আমরা যে ফ্রি ক্লাসগুলো এখানে দিতে শুরু করলাম, ঠিক আছে, তো এটার যে পিডিএফটা জেনারেট হয়, মানে ক্লাসের যে হ্যান্ড রিটেন পিডিএফটা জেনারেট হয়, সেটা আমি কিন্তু তোমাকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিই। হলো, এরপর যে ক্লাসের লিঙ্কগুলো, তার মানে কি, ধরো দেখা যাচ্ছে কি যে তুমি তো সারা বছর প্র্যাঙ্ক ভিডিও দেখছো, তো পরীক্ষার সময় গিয়ে দেখা গেল যে ক্লাসগুলো তুমি চাইছো, যে ক্লাসগুলো কোথায় আছে না আছে, তো হঠাৎ করে তুমি হয়তো খুঁজে পাচ্ছ না, তো সেই ক্লাসের লিঙ্কগুলো আমি গ্রুপের মধ্যে দিয়ে রাখবো। সুতরাং পরপর এই গ্রুপের মধ্যে এই ক্লাসের লিঙ্কগুলো সাজানো থাকবে। অথবা মাঝে মাঝে কী হয় যে নোটিফিকেশনগুলো যায় না ইউটিউবের, সো দ্যাট ইজ ওয়াই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে, সো দ্যাট ক্লাসগুলো কিন্তু পরপর তুমি যেহেতু মানে সেই জন্য অ্যাকচুয়ালি পেয়ে যাবে। ঠিক আছে, আর বাকি থাকলো ব্যাচ। এটা তো হেলিকপ্টার ব্যাচ হবে না, হেলিকপ্টার ব্যাচের এটা স্লাইড ছিল, দ্যাট ইজ ওয়াই তুমি দেখতে পাচ্ছ। তোমাদের যেটা ব্যাচের নামকরণ করা হয়েছে একটু পরে দেখতে পারবে। তো সেই ব্যাচটা, ঠিক আছে, সেই ব্যাচে যতগুলো আপডেট থাকবে, ব্যাচ রিলেটেড যতগুলো আপডেট থাকবে, সমস্ত আপডেট এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে থাকি। এছাড়া বাকি কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কিছু যদি জানানোর থাকে, হ্যাঁ, তোমাদের কাছ থেকে কিছু যদি জানারও থাকে, তাহলেও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই মেসেজ আমি করি। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কী করে জয়েন করবে সেটার প্রসেস পদ্ধতি যদি বলে দিই, তাহলে ডিসক্রিপশন বক্স ফলো করো। এই যে ভিডিওটা চলছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটাকে ক্লিক করবে আর সরাসরি তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে পৌঁছে যাবে। ব্যাপারটা বোঝা গেল? তো এতটাই সিম্পল ব্যাপার। চলো প্রথম ক্লাস বলি, এত ভালো করে তোমাকে আমি কিন্তু বলছি। চলো দেখো, তো গৌড় ইউনিভার্সিটির আমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য ডেফিনেটলি ব্যাচেস খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। তো সেটার প্রথম ক্লাসটা তুমি দেখতেই পাচ্ছ, এইখানে ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছ। তো যেটা করবো আমি, আমার যেটা প্ল্যান আছে, তোমাদের সেকেন্ড সেমিস্টারে যেটা সিলেবাস আছে, সেই সিলেবাসে কী কী আছে বলো তো? ক্যালকুলাস আছে আর অ্যানালিটিক জিওমেট্রি আছে। ডেফিনেটলি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটুখানি আলাদা আছে সিলেবাসটা। ঠিক আছে, 50% একই আছে, 50% আলাদা আছে। তো যাই হোক, ক্যালকুলাস আর অ্যানালিটিক্যাল জিওমেট্রি এটা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো এই যে ক্যালকুলাসটা তুমি দেখতে পাচ্ছ, এই ক্যালকুলাসের কিছু কিছু টপিক, ক্যালকুলাসের কিছু কিছু জায়গা আমি কিন্তু ফুললি ফ্রি এই ইউটিউবের মধ্যে তোমাদের কিন্তু পড়াবো। কেন? কারণ যে সো দ্যাট একটু লোকজনের যেন জানতে পারে যে আমি পড়াচ্ছি আর কি, ওটা বুঝলে তো। আর যারা যারা ধরো টিউশন নিতে পারছে না, তারা ফ্রি ক্লাসগুলো দেখতে পারবে, দ্যাট ইজ দ্য কেস। তো এই ফ্রি ক্লাসগুলো আমি কিছু তোমাকে ইউটিউবের মধ্যে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য তো ডেফিনেটলি বুঝতে পারছো সিরাজম একাডেমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে তোমাকে। আর বাকি থাকলো বাকি যতটা সিলেবাস আছে, এক কথায় বলতে গেলে যে ফুল সিলেবাসের পড়াশোনাটা আমরা কিন্তু পড়বো এইবার জিরো ব্যাচে। ঠিক আছে, তোমাদের ব্যাচটার নামকরণ করা হয়েছে জিরো ব্যাচ, আশা করছি তুমি জানো আর তোমার পছন্দও হয়েছে বটে। দিস ইজ দ্য জিরো ব্যাচ। ঠিক আছে, তো জিরো ব্যাচে আমরা ফুল সিলেবাসটাকে পড়বো, ফুল জেসিবি কি খোদাই করবো বলতে পারো, সিলেবাসের উপর পুরো এবার
কি গরমের সময় যে লু হয় না, সেই লু বইবে এবার, ফুল সিলেবাস একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। বাকি কোর্স ফিটা নিয়ে, কোর্স ফিটা তো অনেকটাই কম রেখেছি, আবার তবুও আবার কয়েকজন বলছে যে না কোর্স ফিটা অনেক বেশি লাগছে আর কি, একটু কম কম করা হোক। তো ব্যাপারটা হচ্ছে যে কোর্স ফিটা সত্যিই অনেক কম আছে। মিনিমাম যদি অফলাইনে কোথাও একটা পড়তে যাও তাহলে ডেফিনেটলি আশা করছি তোমার আইডিয়া আছে কতটা বেশি লাগে। মিনিমাম 700 থেকে 1000 পর্যন্ত তোমার টাকা লাগে। সুতরাং 700 ইন্টু তোমার যদি 6 মাস করো তাহলে 6×7=42, এতটা টাকা তোমার পুরো সেমিস্টারে লাগছে। আর এখানে তুমি যদি অনলাইনে কোর্সটাকে পারচেস করো, অনলাইনে তুমি যদি অ্যাডমিশন নাও এই 0 ব্যাচে, তাহলে অনলি 2500-এ তোমার কাজটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে তোমার যদি মনে হয় যে না ইনস্টলমেন্টে দেবো, হাফ এখন দেবো হাফ পরে দেবো, সেটাও তুমি করতে পারো, সেটার অপশনও আমি রেখেছি, কারণ একসাথে এতগুলো টাকা অ্যাকচুয়ালি থাকে না একজন স্টুডেন্টের কাছে, সেটা আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, দেখো 0 ব্যাচের আমি তো বলেছি আগের যে সিলেবাসের ভিডিওটা, স্ট্র্যাটেজির ভিডিওটা, সেই ভিডিওটা যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্কটাকে আমি দিয়ে দেবো, সেটাও তুমি চেক করে নেবে। ঠিক আছে, কী কী পড়ানো হবে বা কীভাবে পড়ানো হবে সেটার প্রসেস পদ্ধতি আমি খুব ভালো করে তোমাকে বলে দিচ্ছি। এটা হলো ম্যাথামেটিক্স মেজরের তোমার পড়াশোনা। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টার 2025 সালে যেটা সিলেবাস এখন পর্যন্ত দেওয়া হয়েছে তোমাদের। তো এখানে মূলত আমরা লাইভ ক্লাস করবো বন্ধু, আর লাইভ ক্লাসের সাথে সাথে তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসও কিন্তু পেয়ে যাবে, ব্যাপারটা বোঝা গেল। তারপরে থাকবে হ্যান্ড রিটেন নোট, হ্যান্ড রিটেন নোটটা থাকবে একটা পিডিএফ আকারে। ঠিক আছে, তারপরে থাকবে ভেরি লেস বুক নোট, বুক নোট যেটা থাকবে সেটা কিন্তু অনেক কম থাকবে, আমি বেশি দেবো না, মানে ওই যে HW দেওয়ার যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা আমি খুব কম রাখবো, যা করাবো সমস্ত কিছু ক্লাসের মধ্যেই থাকবে। ঠিক আছে, ক্লাসের মধ্যে ক্লাসগুলো কেউ যদি ফলো করে তাহলে তার এই বুক নোটগুলোকে ফলো করার বিশেষ প্রয়োজন তোমার পড়বে না, বা কোনো বই ফলো করার বিশেষ কোনো প্রয়োজন পড়বে না। ইম্পর্টেন্ট কিছু জায়গা, ধরো সিমিলার প্যাটার্নের কিছু অঙ্ক, সেই অঙ্কগুলো হয়তো এই বুক নোটের মধ্যে আমি প্রোভাইড করে দিলাম, সেটা হতে পারে। ঠিক আছে, আর সেটা আমি তোমাকে মেনশন করে দেবো যে হ্যাঁ ঠিক আছে এই অঙ্কগুলো তুমি একটু ওই বইটা দেখো, বই এক্সাম্পলগুলো করে দেওয়া আছে সেখান থেকে তুমি দেখে নিও, ব্যাস এই কাজগুলো আমি করবো। তারপরে থাকবে যে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ যে তোমাদের পড়ানো হবে ফুললি PYQ বেসড, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে দেখে তোমাদের কিন্তু এই চ্যাপ্টার ওয়াইজ মানে তোমাদেরকে কিন্তু কোশ্চেনগুলোকে সলভ করানো হবে, ব্যাপারটা বুঝলে। তারপরে থাকবে বন্ধু টপিক ওয়াইজ মক। ঠিক আছে, মক টেস্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু তোমরা মেজর স্টুডেন্ট, তো মেজর স্টুডেন্টদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো বন্ধু মক। কেন বলছি দেখো, আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে অনেকটাই, আমি এবার বলতে পারি যে মকটা কেন বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য। সুতরাং খুব ভালো করে শোনো, বিষয়টা হয় এরকম, তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন আসে বলো তো, বইয়ে ধরো কোনো একটা কোশ্চেন দেওয়া আছে, ওই কোশ্চেনের মতো সিমিলার প্যাটার্নের একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিল, সিমিলার প্যাটার্নের কোশ্চেন। এবার তুমি তো প্র্যাকটিস করে গেছো, A নাম্বার কোশ্চেনটা, তোমাকে এইটাকে স্লাইডলি একটু চেঞ্জ করে A1 বালা একটা কোশ্চেন বানিয়ে দিল। এবার ডেফিনেটলি এই যে কোশ্চেনটা আছে এটাকে তোমার মাল্টিপল টাইম প্র্যাকটিস করতে হবে, 2 বার 3 বার 4 বার করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে তারপরেই কিন্তু তুমি এলিজিবল হবে এই A1 কোশ্চেনটাকে সলভ করতে, ব্যাপারটা বুঝলে তো। সরাসরি কিন্তু ধরো নাম্বার একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটাকে তুমি করে গেছো, মানে দেখে গেছো বেসিক্যালি, ওই যে তোমার ওয়েব সিরিজ দেখে যায় যেমন করে ওইভাবে করে তুমি দেখে গেছো, সেই কোশ্চেনের সিমিলার প্যাটার্নের কোশ্চেন যখন তোমাকে দেওয়া হবে তখন তুমি কিন্তু করতে পারবে না। কেন? কারণ তোমার প্রিপারেশনটাই তোমার প্রথম দিক থেকে ঢিলাঢালা হয়েছে, সেই কারণে। তো ওই সিমিলার প্যাটার্নের এইরকম টাইপের যেহেতু কোশ্চেন আসে, সেই কারণে সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যায় এই মকটা। কারণ তুমি যত বেশি মক টেস্ট দেবে তত বেশি তোমার কনফিডেন্সটা বাড়বে যে হ্যাঁ সিমিলার প্যাটার্নের কোশ্চেনগুলো আমি করতে পারছি কি পারছি না, ওটা বোঝা গেলো। তো সেই জন্য মকটাকে খুব বেশি গুরুত্ব দেবো আমি মেজর স্টুডেন্টদের জন্য। বাকি মাইনরটা এখনও মাইনর স্টুডেন্টদের জন্য মকটা আমি অতটা বেশি নিই না, তবে মেজর স্টুডেন্টদের জন্য আমি কিন্তু মকটা কিন্তু খুব ভালো করে নেব। ঠিক আছে, প্রত্যেক সিলেবাস ভাই আমি মক নেব, আর তোমাদের কিন্তু মকটা অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে না, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই বিশেষ কিছু। মক মানে যে তোমাকে একেবারে ফুল মানে সেরা হারে তোমাকে কোশ্চেন করা হবে তেমন না, একদম PYQ বেসড কোশ্চেন করা হবে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছি পুরো জায়গাটা। দেখো প্রথম ক্লাস হচ্ছে, দ্যাট ইজ ওয়াই পুরো ব্যাপারগুলোকে ভালো করে বলে দিচ্ছি একবারে, সো দ্যাট তোমার যেন পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার থাকে প্রথম ক্লাস বলে। চলো, তো এই জায়গাটা মোটামুটি করে বলে দিলাম ওভারঅল। কারও যদি কোনো রকমের কনফিউশন থাকে, অথবা যদি মনে হয় যে 0 ব্যাচে অ্যাডমিশন নেব, 0 ব্যাচে এইবার আমরা পড়বো, তাহলেও কিন্তু এই যে বন্ধু তোমার কাছে নাম্বারটা দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8240606917, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কিন্তু আমার সাথে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কলও করতে পারো, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, দেখো অফলাইন ব্যাচ নিয়ে কেউ যদি কথাবার্তা বলে, তাহলে অফলাইন ব্যাচ নিয়ে আমি এখনও ভাবিনি, কারণ প্রথমবার আমি যেহেতু শুরু করছি, ব্যাপারটা বুঝলে তো। আর অনলাইনে অলরেডি আমি পড়াই, দ্যাট ইজ ওয়াই অনলাইন থেকেই শুরু করছি। এবার তোমাদের যদি মনে হয় যে না অফলাইনটা আমি পড়বো, তাহলে আমি অফলাইনটা তোমার স্টার্ট করতে পারি।
ঠিক আছে? তো সেটা তোমাদের উপরে। তো বেসিক্যালি প্রথমে আমি অনলাইনটা স্টার্ট করছি, তারপরে অফলাইন যদি তোমাদের দিক থেকে রিকোয়েস্ট আসে তাহলে আমি কিন্তু অফলাইনটা স্টার্ট করব। ব্যাপারটা বোঝা গেছে আশা করি। চলো, ওকে। সো প্রথম চ্যাপ্টার যেটা পড়বো বন্ধু, সেটার নামটা আমি এখানে লিখে রেখেছি। আর ডেফিনেটলি এটা একটা ক্যালকুলাসের টপিক। আর ক্যালকুলাসে এখানে চ্যাপ্টারের নামটা যেটা বলে দিয়েছে, রিয়েল ভ্যালুড ফাংশন ইন অ্যান ইন্টারভাল। এরকম তোমাদের কোশ্চিন তোমার হচ্ছে সিলেবাসের মধ্যেই লেখা আছে, তো দ্যাট ইজ ওয়াই পুরোটাকে লিখে নিয়েছি। চ্যাপ্টারটার নামটা শুনে যদি মনে হয় যে না ক্যালকুলাস আমি ছেড়ে দেবো, তাহলে খুবই ভুল করবে। কেন? কারণ ভেরি 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 ইন্টারেস্টিং অ্যান্ড ইজি হলো টপিকটা। ব্যাপারটা বোঝা গেল? কীভাবে পড়বো বা কী পড়বো, চ্যাপ্টারটার মধ্যে কী করে পড়বে, সেই জিনিসটা প্রথমে আগে তোমাকে এক্সপ্লেন করে দেবো আমি। ব্যাপারটা দেখো, তোমার যেটা এই চ্যাপ্টারের দরকার সেটা হলো বেশি বেশি করে থিওরিটা। তুমি থিওরিটা যত ভালো করে জানবে তত ভালো তোমার জন্য। বাকি অঙ্ক যদি বলো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। ব্যাপারটা বুঝে গেল? অঙ্ক কিন্তু বিশেষ কিছু ইম্পর্টেন্ট নয়, অঙ্কগুলো মানে যে কেউ পারবে, ডগেশ ভাইও পারবে। ঠিক আছে? ডগেশ ভাই কি চেনো তো? ডগেশ ভাই, চলো, ডগেশ ভাইকে চিনলে তুমি আমাকে একটু কমেন্ট করো তাহলে। হ্যাঁ, মেরে কো পাতা হ্যায় হু ইজ ডগেশ ভাই। তো ডগকে ডগেশ ভাই বানিয়ে দিয়েছে, বুঝলে তো? চলো, তো থিওরিটা ডেফিনেটলি আমরা খুব ভালো করে পড়বো চ্যাপ্টারটায়। হ্যাঁ, থিওরিটায় মানে বলতে পারো যে এই যে ডেফিনেশনটা আছে, চ্যাপ্টারের যে ডেফিনেশনটা আছে, এই ডেফিনেশনটাকে খুব ভালো করে পড়বো। আর তার পাশাপাশি কিছু কিছু অঙ্ক করবো, আমি বেশি অঙ্ক করবো না এই চ্যাপ্টারটা থেকে। ঠিক আছে? চলো, যদি প্রয়োজন মনে হয় পরে তাহলে দেখা যাবে। চলো, তো আজকের ডেফিনেটলি ক্লাসটাই অনেকটাই ছোট থাকবে, অনেকটা ক্রিস্প থাকবে। আমি স্টার্ট করব বলে তোমাকে চেষ্টা করব যে প্রথম ক্লাসেই ইন্টারেস্টটা তোমার যেন গ্রো হয়ে যায়, এমনভাবে তোমাকে কন্টেন্টটা প্রোভাইড করার চেষ্টা করব বন্ধু। ঠিক আছে? তো খুব ভালো করে শুনবে, খুব ভালো করে ক্লাসটাকে দেখবে। ডেফিনেটলি ডেফিনেটলি 200% তোমার মধ্যে ঢুকে যাবে পুরো ব্যাপারটা। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো ডেফিনেশন। ডেফিনেশন মানে বুঝতে পারছো, সংজ্ঞা আর কি, ওই যে ব্যাপারটা। তো ডেফিনেশন পড়বো, কিন্তু কার ডেফিনেশন পড়বো, কীভাবে পড়বো, সেই জিনিসটা যদি বলি, তাহলে ডেফিনেশন পড়বো হচ্ছে এই চ্যাপ্টারের যে নামটা দেওয়া আছে, সেই চ্যাপ্টারের নামটার ডেফিনেশনটাই পড়বো। কারণ যা যা দেওয়া আছে না এখানে, কী দেওয়া আছে বলো তো? রিয়েল ভ্যালুড ফাংশন, রিয়েল ভ্যালুড ফাংশন। ওকে, চ্যাপ্টারের নাম এটা, দিস ওয়ান। তো ব্যাপারটা হচ্ছে চ্যাপ্টারের নামটা বলবো ঠিক এইভাবে যে চ্যাপ্টারের নামটাকে এক্সপ্লেন করে দেবো। যে টার্মগুলো তোমার আছে, যেমন হলো ফাংশন, এই ফাংশন জিনিসটা অনেকে জানে, আবার অনেকে জানে না। প্রথমে ফাংশনটাকে এক্সপ্লেন করবো, তারপরে ফাংশনের সাথে জুড়ে দেবো হচ্ছে রিয়েল ভ্যালুড ব্যাপারটাকে। ব্যাপারটা বোঝা গেল? চলো, আচ্ছা, একটা জিনিস আমি তোমাকে মেনশন করে দিই, যেটা আমি বলিনি প্রথমে, সেটা হচ্ছে যে বন্ধু পড়ানোর যে স্টাইলটা, আমার পড়ানোর স্টাইল হলো আমার লিখিয়ে লিখিয়ে পড়ানো। একটু বলে নিই, হ্যাঁ, প্রথম ক্লাস একটু লিখিয়ে লিখিয়ে পড়ানো। যে পড়াবো প্রথম থেকে যখন শেষ অবধি পড়াবো, তোমার যেন একটা সুন্দর রকম একটা নোটস যেন তৈরি হয়ে যায়। আমি যেভাবে যেভাবে লিখবো, তুমিও ঠিক সেভাবে লিখবে। ব্যাপারটা বোঝা গেল তো? তো লিখিয়ে লিখিয়ে আমি কিন্তু মানে নোটস আকারে তোমাদের কিন্তু পুরো সিলেবাসটাকে কিন্তু করাই। সো ডেফিনেটলি যদি ক্লাস দেখো, একটু সিরিয়াসলি দেখবে আর খাতা নিয়ে বসবে টপিক ওয়াইজ। যেমন একটা ক্যালকুলাস, তোমাদের দুটো টপিক আছে, তো একটা টপিক যেমন ক্যালকুলাস আছে, তো ক্যালকুলাসের একটা খাতা নিয়ে তুমি বসবে। ব্যাপারটা বুঝলে? এই একটা খাতা ক্যালকুলাসের একটা সেপারেট বানিয়ে নিলে, এরপর থাকলো তোমার কাছে জিওমেট্রি। সেই জিওমেট্রির একটা আলাদা একটা খাতা তুমি তৈরি করে নেবে, সেই খাতাটাও তুমি কিন্তু মানে ইউজ করবে। ব্যাপারটা বোঝা গেল? চলো, তো আশা করছি বুঝতে পারছো। প্রথম চ্যাপ্টার যেহেতু, প্রথম থেকে তাহলে খাতাটা তৈরি করে নিতে হবে, দ্যাট ইজ দ্য কেস। এবার এখন যদি খাতা নিয়ে না বসো, কোনো প্রবলেম নেই, ক্লাসটাকে দেখো। ক্লাসটাকে দেখার পর তোমার যে ক্লাস নোটটা তুমি পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পেয়ে যাবে, আবার অ্যাপের মধ্যে পেয়ে যাবে, মানে ব্যাচে আমি আপলোড করে দেবো। ঠিক আছে? ব্যাচের মধ্যেও তুমি পেয়ে যাবে, প্লাস হচ্ছে অ্যাপের মধ্যেও, সরি অ্যাপ কেন বলছি, তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও তুমি কিন্তু এই পিডিএফটা পার্টিকুলারলি পেয়ে যাবে। ঠিক আছে? সব পিডিএফ তো পাবে না, যেগুলো ক্লাস ফ্রি আসবে সমস্ত পিডিএফ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে? কেমন? চলো বন্ধু, তো প্রবলেমটা কি হয় প্রথমে, যে রিয়েল ভ্যালুড ফাংশন জিনিসটা শুনেই কিন্তু অজ্ঞান হয়ে যেতে ইচ্ছে করে আমাদের। ঠিক আছে? যে কী যে জিনিসপত্র এগুলো, কী যে জিনিস এটা, রিয়েল ভ্যালুড ফাংশন ইন অ্যান ইন্টারভাল, এরকম কথাবার্তা বলছে। তো বন্ধু, প্রথমে তুমি আগে জেনে নাও হোয়াট ইজ রিয়েল ভ্যালুড ফাংশন। তার আগে তুমি জেনে নাও হোয়াট ইজ ফাংশন। ফাংশন বিষয়টা তো জানা উচিত হিসেব মতো, বাকি অনেকে আবার নাও জানতে পারে, কোনো অসুবিধে নেই সেটাতে। আমি এখন বলছি, এখন তুমি শুনে নাও, এখন তুমি শিখে নাও। তো বন্ধু, তোমার যে চ্যাপ্টারের না, তোমার প্রথম ডেফিনেশন, সেটা আমি দেখব হচ্ছে ফাংশন। সেটা হলো ফাংশন, তুমিও লিখবে ঠিক একই রকমভাবে, সিমিলারলি আমাকে ফলো করবে। ঠিক আছে তো? চলো, তো ফাংশনের যেটা ডেফিনেশন, সেটা আগে আমি চাইবো যে লিখে দিই, অ্যান্ড আফটার দ্যাট লিখে দেওয়ার পর তোমাকে আমি সেটা বুঝিয়ে দেবো। ব্যাপারটা বোঝা গেলো? চলো
দেখো যেহেতু মেজর পড়ো তোমরা, ম্যাথামেটিক্স মেজর, দ্যাট ইজ ওয়াই একটু মেজরের মতো করে, ব্যাপারটা বুঝলে তো, একটু মেজরের মতো করে তোমাকে চ্যাপ্টারটাকে মানে পড়াশোনাটাকে করতে হবে ডেফিনেটলি। সো ফাংশনের ব্যাপারটা কি বলছে, আ ফাংশন এফ, একটা ফাংশন আছে এফ ফ্রম আ সেট A into a set B into a set B is a rule, এটা হলো একটা রুল অফ correspondence that assigns বলবে that assigns to each element x in a uniquely determined element, a uniquely determined element f of x in B। এই ব্যাপারটা অনেকক্ষণ ধরে তোমাকে আমি বলবো, ঠিক আছে? সো প্রিপেয়ার ফর দ্যাট। প্রথম কথা হলো, তোমার যদি একটা ফাংশন জানতে হয় তাহলে তোমাকে সেট জানতে হবে। এখানে দুখানা সেটের কথা বলা হয়েছে। এখানে এক নাম্বার সেট হলো সেট এ, আরেকটা সেট হলো তোমার সেট বি। দুটো সেটের কথা এখানে বন্ধু বলা হয়েছে। তো এই দুটো সেট প্রথমে তোমাকে কনসিডার করতে হবে। তো আমি সেটের কনসেপ্ট আশা করি তুমি জানো, ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার সেট। তো সেই সেট আমি দুপাশে দুটো রসগোল্লার মতো দুটো সেট আমি কিন্তু এখানে নিয়ে নিলাম বন্ধু, ঠিক আছে? তো এখানে দেখা যাবে যে এখানে এই দুটো সেটের মধ্যে একটা ফাংশনকে বেসিক্যালি ডিফাইন করা হয়। ডিটারমাইন করা হয়। কি বলেছে দেখো দেখি, আ ফাংশন এ ফ্রম আ সেট এ ইনটু আ সেট বি। বলছে ফাংশনটা হচ্ছে কোথা থেকে কোথায় আছে, এ সেট থেকে বি সেটে আছে। এইটা হলো তোমার এফ বালা ফাংশন। তো ফাংশনের রুলটা কি বলছে, ফাংশন হলো একটা রুল অফ করেসপন্ডেন্স দ্যাট অ্যাসাইন ইচ এলিমেন্ট এক্স ইন এ আ ইউনিকলি ডিটারমাইন্ড এলিমেন্ট এফ অফ এক্স ইন বি। আমি জানি একদমই মাথার মধ্যে ঢুকলো না, আরেকবার পড়ছি সেই জন্যে। বলছে এই ফাংশনটা হলো কি একটা রুল of correspondence that assigns to each element x in a uniquely determined element f of x in b। समझ में नहीं आया? এইবার দেখো বাংলা ভাষায় স্বচ্ছভাবে আমি তোমাকে এইবার বোঝানোর চেষ্টা করছি। তোমার কাছে একটা সেট আছে এ, তো ডেফিনেটলি সেটের এলিমেন্ট থাকবে বন্ধু, ডেফিনেটলি 200% সেটের এলিমেন্ট থাকবে। সেটের এলিমেন্ট যদি থাকে তাহলে ধরো আমি কথায় বললাম যে এখানে এলিমেন্ট ঠিক এইভাবে আছে, এক্স এলিমেন্ট আছে, এখানে ওয়াই এলিমেন্ট আছে, এখানে জেড এলিমেন্ট আছে, স্মল এক্স, স্মল ওয়াই এবং স্মল জেড। আমি তিনটা র্যান্ডামলি নিলাম, তিনখানা এলিমেন্ট এখানে আছে। তো বলছে প্রত্যেকটা এলিমেন্টের জন্যে এই বি সেটে একটা এলিমেন্ট থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্টের জন্যে প্রত্যেকটা এলিমেন্ট অফ এ বি সেটে একটা তোমার এলিমেন্ট থাকবে। আর সেটা দেখতে কেমন হবে সেটা যদি বলা হয় তাহলে সেটা হলো নাথিং বাট এফ অফ এক্স। ব্যাপারটা বোঝা গেল? এইবার তোমাকে একটা জিনিস আমি তোমাকে বলে দিই, সেটা হলো ইউনিক কনসেপ্ট। ইউনিক মানে কি তুমি জানো? একটা মানে ইউনিক। तो मियाँ बात ऐसा है कि ये नहीं हो सकता कि एक एलिमेंट का यहाँ पर 4 एलिमेंट में असाइन हो, ये नहीं हो सकता मियाँ। तो मियाँ भाई समझ में आ रहा है क्या? तो ব্যাপারটা হচ্ছে যে একটা এলিমেন্টের শুধুমাত্র একটাই পার্টনার থাকবে। ব্যাপারটা বোঝা গেল? কি বলতে চাইলাম, একটা এলিমেন্টের একটাই পার্টনার থাকবে বি সেটে। একটা এলিমেন্টের কিন্তু দুটো পার্টনার থাকতে পারে না। সেই জন্য বলছে এখানে যে ইউনিকলি ডিটারমাইন্ড এলিমেন্ট এফ অফ এক্স ইন বি। ব্যাপারটা বুঝলে? একজনের কিন্তু চারজন থাকতে পারে না, একজনের শুধুমাত্র একজনই থাকবে। ব্যাপারটা বুঝলে? এইভাবে ব্যাপারটাকে মনে রাখতে পারো। এইবার আরও একটা জিনিস তোমাকে আমি বলে দিই। এছাড়া ফাংশনের ক্ষেত্রে এই জিনিসটাও সত্য যে ধরো এখানে ওয়াই আছে, ওয়াই এলিমেন্ট, এই ওয়াই এলিমেন্টও দেখা গেল এখানে ইউনিকলি এফ অফ ওয়াই হবে, ডেফিনেটলি ইউনিকলি
এটা অ্যাসাইন করবে কোথায়? এফ অফ ওয়াই অ্যাসাইন করবে। তো বিষয়টা হচ্ছে যে এই ঘটনাটাও ঘটতে পারে যে এই ওয়াইটা আমি যেটা তোমার ডিনোট করলাম, ওয়াইটা যেটা ডিনোট করলাম সেই ওয়াইটা আবার ঘুরে ফিরে সেই এক্সের কাছেও যেতে পারে। ব্যাপারটা বুঝলে তো? ঘুরে গেছে মানে 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 সিস্টেমটা এখন ঘুরে গেছে উল্টো দিকে, এরকমভাবে বিষয়টাকে ভাবতে পারো। ঠিক আছে, যে এখানে দুজন লড়াই করছে একজনের জন্য, ব্যাপারটা বুঝলে? এই ঘটনাটা কিন্তু ঘটতে পারে, কোনো অসুবিধা নেই। অথবা তিনজনও ঘটতে পারে, যে তিনজন একজনকে অ্যাসাইন করছে, তো সেটা তুমি দেখবে কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে সেই জিনিসটা ঘটে। তো বিষয়টা হচ্ছে যে মানে ফাংশনের ক্ষেত্রে আমরা যেটা জেনারেলি দেখে থাকি যে এই সমস্ত ঘটনাগুলো ঘটে যে একজন শুধুমাত্র মানে এ সেটের মধ্যে একটা এলিমেন্ট বি সেটের মধ্যে শুধুমাত্র একটা এলিমেন্টকে অ্যাসাইন করতে পারবে, ওই এলিমেন্টটা অন্য কোনো এলিমেন্টকে অ্যাসাইন করতে পারবে না। ব্যাপারটা বুঝা গেল? দ্বিতীয় শর্ত কি, যে এইভাবেও হতে পারে যে দুটো এলিমেন্ট একটা তোমার এলিমেন্টকে অ্যাসাইন করতে পারে, অথবা দুটো এলিমেন্ট ডিফারেন্ট এলিমেন্টকে অ্যাসাইন করতে পারে। ব্যাপারটা বোঝা গেল? আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি এই দুটো কনসেপ্ট। ঠিক আছে, এই দুটো জিনিস ফাংশনের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই জন্যে এবার আমরা তাহলে ফাংশনের ডেফিনেশনটা আরেকবার রিপিট মেরে নিই। আ ফাংশন এফ, ঠিক আছে, এ ফাংশন এফ ফ্রম আ সেট এ ইন্টু আ সেট বি ইজ আ রুল of correspondence that assigns to each element of A a uniquely determined element f of x in b। ঠিক আছে, এই ফাংশনের কাজ কি? একে অ্যাসাইন করা বা এক্সের সাথে এফ অফ এক্সকে জুড়ে দেওয়া, বা বলতে পারো এ সেটের একটা এলিমেন্টের সাথে বি সেটের একটা এলিমেন্টকে জুড়ে দেওয়া। বুঝলে তো? তুমি তো ভালো করে জানো জুড়ে দেওয়া কাকে বলে বা কীভাবে জুড়ে দেওয়া হয়। সো দ্যাট ইজ দ্য কেস। ঠিক আছে, তো এফ হলো মিডিয়েটর, বুঝলে? তো এফ ইজ দ্য ফাংশন, এফকে ঠিক এইভাবে করে মানে বুঝতে পারো, বা এফকে ঠিক এইভাবে করেই অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড করতে হয়। তো ফাংশন জিনিসটা কি আশা করছি বোঝা গেছে, যে দুটো সেটের মধ্যে সমন্বয় সাধন করছে সেই ফাংশন। আপনি বুঝলে? দুটো সেটের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, তাই তো? চলো, আর কন্ডিশনগুলো আশা করছি বুঝতে পেরে গেছি, বোঝাতে পেরে গেছি যে একজনের চারটা থাকতে পারে না, একজনের শুধুমাত্র একজনই থাকবে। আবার এটা হতে পারে যে দুইজন একজনের জন্যই লড়াই করছে। দুটো ঘটনা তোমাকে খুব ফাংশনে এই দুটো কনসেপ্টই সবথেকে বেশি ভাইটাল হয়। আমি বুঝিয়ে দিলাম, আশা করি তোমার কাছে ফুল ব্যাপারটা একেবারে ঝাঁ চকচকে। এবার বন্ধু কনসেপ্টটায় আমি অ্যাডিশন যেটা করাবো সেটা হচ্ছে এই রিয়েল ভ্যালুড কনসেপ্টটা। এই রিয়েল ভ্যালুড কনসেপ্টটা তোমাকে এবার আমি বোঝাবো। ঠিক আছে, চলো চলো। তো বিষয়টা হচ্ছে আমি রিয়েল ভ্যালুটাকে যোগ করার আগে কয়েকটা জিনিস বলে দিই একটুখানি, ডোমেন এবং কোডোমেন সেটটাকেও এখানে বলে দিই। বন্ধু এখানে এ সেটটা তুমি দেখতে পাচ্ছ না, এই যে এ সেটটা, এই এ সেটটাকে কী বলা হয় জানো তো? এ সেটটাকে বলা হয় তোমার ডোমেন। ভালো করে এটাকে লক্ষ্য করার চেষ্টা করবে। এ সেটটা যেটা আছে সেটা হলো তোমার কাছে ডোমেন, আর বি সেটটা যেটা আছে সেটাকে কী বলবে? কোডোমেন। ঠিক আছে, তো ডোমেইন এবং কোডোমেইন, কিন্তু ডোমেইন কোডোমেইন কার রেসপেক্টে বলছি? এই এফের রেসপেক্টে বলছি। এফ যদি না থাকতো তাহলে কিন্তু কোনো কিছু বলতে পারতাম না। ঠিক আছে, ডোমেইন কোনটা কোডোমেইন কোনটা কোনো কিছু বলতাম না। যখন সম্পর্ক স্থাপন হলো এখানে এ এবং বি এর মধ্যে, তারপরে বলছি আমি যে এ সেটটাকে বলা হয় ডোমেইন, তারপরে বি সেটটাকে বলা হয় কোডোমেইন। এবার এই কোডোমেইন সেটের মধ্যে একটুখানি আন্ডারস্ট্যান্ড করতে হবে রেঞ্জ সেট ঠিক কোনটা। ঠিক আছে, রেঞ্জ সেট ঠিক কোনটা সেই জিনিসটা এখানে একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে। তো তার জন্যে আমি যেটা এখানে তো ফিগারটা একটু ছোটোখাটো হয়ে গেছে, এক কাজ করি, প্রথমে এই জিনিসটা একটুখানি লিখে নিই, আর তুমিও একটু লিখে নাও। সেটা হলো যে ডোমেন কোডোমেনটা বললাম, রেঞ্জটা বলবো, তাই তো? তো ঠিক আছে, এটাকে একটুখানি লিখে নাও যে ফাংশনস বলবে, ফাংশনস আর জেনারেলি ডিনোটেড বাই ধরো ফাংশনটাকে এফ দিয়ে এখানে যেমন ডিনোট করা হয়েছে, সেটাকে এফ দিয়ে ডিনোট করতে পারো, তুমি জি দিয়ে ডিনোট করতে পারো, তুমি এইচ দিয়ে ডিনোট করতে পারো, তুমি ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করতে পারো, ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করতে পারো, তুমি ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করতে পারো, তুমি ধরো ফাই দিয়ে ডিনোট করতে পারো, তুমি সাই দিয়ে ডিনোট করতে পারো, তুমি এক্সেট্রা অ্যাকচুয়ালি ইটিসি বলে দিলাম। ঠিক আছে, এক্সেট্রা এই সমস্ত যে ভ্যালুগুলো তুমি দেখতে পাচ্ছ, দিস ওয়ান, এগুলো দিয়ে তুমি ডিনোট করতে পারো। কিন্তু তোমাকে সেটা মেনশন করে দিতে হবে যে এফটা হলো এখানে ফাংশন, জিটা হলো এখানে ফাংশন। যেমন এখানে বলে দিল না যে ফাংশন হলো কি এফ,
ঠিক একই রকমভাবে তোমাকে যদি জিটা বলো তাহলে জিটা হলো একটা ফাংশন, ঠিক একই রকমভাবে বললে যে ক্যাপিটাল এফটা হলো ফাংশন, এটা আমি নেব। তো এইভাবে অ্যাকচুয়ালি ফাংশনগুলোকে নামকরণ করা হয় বেসিক্যালি, ব্যাপারটা বুঝলে? হয়তো অ্যালফাবেট দিয়ে তুমি নামকরণ করতে পারো, অথবা এই যে ফাই সাই টাউ এইসব জিনিস দিয়েও তুমি কিন্তু ফাংশনকে নামকরণ করতে পারো। তো কোথাও যদি দেখে নাও তাহলে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার দরকার নেই। ফাংশনকে কেমনভাবে লেখা হয় বলো তো, এফ সাজ দ্যাট এ টু বি, ঠিক এইভাবে। তো ধরো টাউ দিয়ে বলা হলো তোমার টাউ সাজ দ্যাট এ টু বি, এইভাবে বলা হলো। তো এখানে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যাওয়ার কোনো কিছু নেই যে ফাংশনটা দেখতে কেমন, ফাংশনটা হচ্ছে ঠিক দেখতে এরকম যে এ আর বি দুটো সেট আছে, তাদের মধ্যে সংযোগ স্থাপন কে করেছে এই টাউ, তো টাও সেখানে হলো একটা ফাংশন। ব্যাপারটা বোঝা গেল? আশা করছি স্পষ্ট, ফুল ঝাঁ চকচকে করতে পেরেছি। চলো এবার রেঞ্জ সেটটা আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করি। रेंज सेटটা একটুখানি এখানেই চলো, এখানেই দেখে নিই। এক সেকেন্ড, गिव मी 1 सेकेंड, इसको थोड़ा सा हटा लेते हैं। ये যাচ্ছে না কেন? গন্ডগোল হুয়া है, গন্ডগোল। गिव मी 1 सेकेंड, একটু হ্যাং করেছে। হ্যাঁ, ওকে চলো ঠিক আছে। তো রেঞ্জটার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে আলাদা একটা ফাংশন আমি নিয়ে নেব, আলাদা একটা ফাংশন আমি নিয়ে নেব। যেমন ধরো এখানে কথার কথা বললাম, একটা ফাংশন আমি কনসিডার করার চেষ্টা করছি। ফাংশনটা হচ্ছে ধরো এখানে, চলো এখান থেকে আমি কিছু সার্কেল বা কোনো কিছু নিয়ে নেওয়ার চেষ্টা করি। তো দুটো ফাংশন থাকবে সুন্দর সুন্দর দেখতে। ধরো এটা হলো একটা ফাংশন তোমার কাছে, সরি সেট থাকবে, দুটো ফাংশন বলছি তখন থেকে ভুলভাল, ঠিক আছে? এ তো রোহিত শর্মা হো গিয়া। চলো দেখো, এখানে তোমার কাছে একটা ফাংশন দেওয়া হয়েছে। ফাংশনটা দেখতে কেমন? আমি কথার কথা বললাম যে স্মল জি, এইটা হলো তোমার কাছে ফাংশন বন্ধু। এটা হলো তোমার কাছে এ সেট, এটা হলো তোমার কাছে বি সেট। আমি কি বোঝার চেষ্টা করছি? আমি রেঞ্জ সেটটাকে বোঝানোর চেষ্টা করছি বা ইমেজ সেটটাকে বোঝানোর চেষ্টা করছি। তোমার কাছে বন্ধু কিছু এলিমেন্ট থাকবে, ডেফিনেটলি থাকতেই হবে, নইলে তো কাজ হবে না। সম্পর্ক স্থাপন কি করে হবে? এলিমেন্ট না থাকলে এক্স ওয়াই জেড ডাব্লিউ এরকম টাইপের এলিমেন্ট আছে তোমার কাছে। আমি বললাম কি বি সেটে বিভিন্ন রকম এলিমেন্ট আছে। কেমন এলিমেন্ট আছে? কোথায় কোথায় বললাম, ধরো স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি, স্মল ই, এফ আছে, এফ তো নেই নি, হ্যাঁ ঠিক আছে, এফ আছে, দেন জি আছে, এইচ আছে, আই আছে, ঠিক এইভাবে করে আছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? তো এখানে বন্ধু তুমি আমাকে বলো হোয়াট ইজ এ বলবে এ হলো তোমার কাছে নাথিং বাট ডোমেইন সেট, 200% ঠিক। তোমার কাছে বি হলো তোমার কাছে কোডোমেইন সেট, এবার রেঞ্জ সেটটা কি? হোয়াট ইজ দ্য রেঞ্জ সেট? তো বিষয়টা হচ্ছে রেঞ্জ সেটটাকে বোঝার জন্য তুমি একটুখানি এখানে দেখার চেষ্টা করো। আমি অ্যাসাইন করছি, অ্যাসাইন বলে দাও, দেখলেই বুঝবে। অ্যাসাইনটা দেখবে তারপরে না হবে গল্পটা। তো গল্পটা হচ্ছে অ্যাসাইনমেন্টের ঠিক এরকম। ধরো এক্সটাকে আমি বললাম যে এক্সটা এ এর কাছে গেছে, বা এক্সটা জি এর ঘাড়ে চেপে এ এর কাছে গেছে, ঠিক আছে? ওয়াইটা জি এর ঘাড়ে চেপে বি এর কাছে গেছে, অথবা আমি যদি ডিকে বলিনি তাহলে ডি এর কাছে গেছে। তারপরে জেড যেটা আছে সেটা ধরো কথার কথা বললাম এফ এর কাছে গেছে। তারপরে কথার কথা বললাম যে এই ডাব্লুটা আছে সেটা ই এর কাছে গেছে। ঠিক আছে দাদা? ঠিক আছে না? দেখো, শুধুমাত্র একজনকেই অ্যাসাইন করতে পারবে, সেই জন্যে এই তীর চিহ্নগুলো আমি তোমাকে এখানে দিয়ে বুঝিয়ে দিলাম, ঠিক আছে না, ফাংশনের ক্ষেত্রে। তাহলে হোয়াট ইজ দ্য রেঞ্জ সেট? এখানে বলছে রেঞ্জ সেট আর অন্য কিছু নয়, বলছে যে যেগুলো অ্যাসাইন হলো এলিমেন্ট, অ্যাসাইন কোন এলিমেন্ট অ্যাসাইন হয়েছে, যেমন হচ্ছে এ হয়েছে, ডি হয়েছে, ই হয়েছে, এফ হয়েছে। কি হয়েছে? রিপিট মারো। এ হয়েছে, ডি হয়েছে, ই হয়েছে, এফ হয়েছে। তো এই রেঞ্জ সেটের মধ্যে আর অন্য কিছু থাকবে না বন্ধু। এখানে থাকবে এ, এখানে থাকবে ডি, এখানে থাকবে ই, এখানে থাকবে এফ। একদম 200% ফুল ক্রিস্টাল ক্লিয়ার পুরো ব্যাপারটা, আশা করি এখান থেকে। তো এটাই হলো কেস যে রেঞ্জ সেটটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে যে রেঞ্জ সেটটা হলো কোনটা। বলছে কোডোমেন সেটের মধ্যে একটা ছোট্ট সেট হলো, সেটা হলো রেঞ্জ সেট, বা কোডোমেন সেটের ভেতরে থাকা একটা সেট হলো কোডোমেন তোমার রেঞ্জ সেট। মেনশন করে দেবো কি ব্যাপারটাকে? কোথায় বলবো বলো তো? এখানে বলে দিচ্ছি চলো। এটা হলো তোমার কোডোমেন সেটের ভেতরে থাকা একটা সেট হবে, আর সেটা অন্য কিছু নয়, সেটা হবে রেঞ্জ সেট। ব্যাপারটা বুঝে গেল? চলো এটাকে মেনশন করে দিই ঠিক এইভাবে করে যে এ ছিল, দেন ডি ছিল, বা এটাকে এইভাবে ভাবতে পারো, বুঝলে তো? এই এ ডি ই এফ এটাকে ঠিক এইভাবে ভাবতে পারো যে এফ অফ এক্স
এফ অফ এক্স ভাবতে পারো, কারণ এফ অফ এক্স মানে আর অন্য কিছু নয় এই এটা, ওটা বুঝলে তো, এইটা হলো তোমার এফ অফ এক্স, মানে এফের ঘাড়ে এক্স চেপে কোথায় গিয়ে পৌঁছলো, এর কাছে গিয়ে পৌঁছলো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে এফ অফ এক্স যেটা হবে সেটা হবে নাথিং বাট এ, এফ অফ ওয়াই যেটা হবে সেটা হবে নাথিং বাট ডি, এফ অফ জেড যেটা হবে সেটা নাথিং বাট কী হয়েছে, এটা এফ হয়েছে, দেন এফ অফ ডাব্লু হবে আর অন্য কিছু নয়, সেটা হবে ই। বোঝা গেল আশা করছি, ফুল একেবারে ক্রিস্টাল ক্লিয়ার জায়গাটা। তো আমি এর জায়গায় আমি এফ অফ এক্স এখানে লিখলাম তোমার বোঝার সুবিধার্থে, তারপরে লিখলাম হচ্ছে এফ অফ ওয়াই, তারপরে লিখলাম এফ অফ জেড, হ্যাঁ ওয়াই জেড আর ডাব্লিউ আছে, তো ডাব্লিউ। আর বাকি যে এলিমেন্টগুলো আছে, বাকি কী কী এলিমেন্ট পড়ে থাকলো বলো দেখি, বি এলিমেন্ট পড়ে থাকলো, সি এলিমেন্ট পড়ে থাকলো, দেন জি এলিমেন্ট পড়ে থাকলো, দেন এইচ এলিমেন্ট পড়ে থাকলো, দেন আই এলিমেন্ট পড়ে থাকলো, ব্যাপারটা বোঝা গেল? তো এগুলো এলিমেন্ট পড়ে থাকলো হচ্ছে, এগুলো রেঞ্জ সেটের বাইরের এলিমেন্ট, ঠিক আছে? আশা করছি বোঝাতে পেরেছি। চলো ওকে, তো রেঞ্জ সেটটার জন্যে বা রেঞ্জ সেট এটাকে বলা হবে, অথবা ইমেজ সেটও বলা হয় এটা, ঠিক আছে না? তো রেঞ্জ সেট বা ইমেজ সেট কোনটা, এখানে কিন্তু ফুল মেনশন আমি তোমাকে করে দিয়েছি, ঠিক আছে? আরেকবার যদি বলে দিই তাহলে এই ভেতরের সেট, ও সরি উল্টো হয়ে গেল, এই ভেতরের সেট যেটা আছে সেটা হলো তোমার কাছে রেঞ্জ সেট বা ইমেজ সেট বলবে এটাকে, ইমেজ সেট। আর বাইরেরটা যেটা আছে বন্ধু, বাইরেরটা যেটা আছে, এই যে বাইরেরটা দিস ওয়ান, এটা হলো, এটাকে কি বলা হয়, এটা হলো তোমার কোডোমেইন সেট, ঠিক আছে না? कोडोमेन सेट, कोडोमेन सेट এটা, ঠিক है? तुमको समझ में आ गया, ফুল আন্ডারস্ট্যান্ডিং গ্রো हो गया। এরপর বন্ধু ফাংশন কিন্তু তুমি ফুললি আন্ডারস্ট্যান্ড করে নিয়েছো, ঠিক আছে? এবার ফাংশন নিয়ে আরও গল্প স্বল্প হবে ডেফিনেটলি, কারণ পুরো চ্যাপ্টারটাই তো ফাংশনের উপরে ডিপেন্ড করে আছে। তো কিছু অঙ্ক তোমাকে করানো হবে, সেটা নিয়ে একদমই ঘাবড়াবে না, একদম কিন্তু ভয় পাবে না, ঠিক আছে? বা তোমাকে কিছু এক্সাম্পল দিয়ে দেবো কি এখানে, চলো কিছু এক্সাম্পল দিয়ে দিই, কিছু এক্সাম্পল দেবো যেটার ফাংশনের কিছু এক্সাম্পল, ঠিক আছে? ফাংশনের কিছু এক্সাম্পল, যেমন ধরো এফ অফ এক্স একটা ফাংশন, সেটা হলো নাথিং বাট সাইন অফ এক্স, এইটা হলো একটা ফাংশনের এক্সাম্পল। ঠিক একই রকমভাবে ধরো কথার কথা বললাম জি অফ এক্স, সেটা হলো তোমার কাছে 3x বা 3x স্কোয়ার প্লাস 2, এইটাও একটা ফাংশনের একটা পারফেক্ট এক্সাম্পল। তারপরে ধরো এইচ এক্স আমি তোমাকে বললাম, এইচ এক্সটা দেখতে কেমন হতে পারে, এইচ এক্সটা ধরো মড এক্সের মতো হতে পারে, ঠিক আছে? মড এক্সের মতো হতে পারে। তারপরে এই জি, আর কি আছে, আর কি বাকি থাকলো, ধরো ক্যাপিটাল কী কী নিয়েছিলাম যেন, ফাই অফ এক্স, এটা একটা ফাংশন হতে পারে। ফাই অফ এক্সটা আমি ধরো কথার কথা বললাম, এটা কেমন নেব, ট্রিগোনোমেট্রিক ফাংশন, ধরো মিক্স নিলাম, ধরো ট্রিগোনোমেট্রিক ফাংশন অ্যালজেব্রিক ফাংশন মিক্স নিচ্ছি, ধরো 3x সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স ইন্টু ট্যান এক্স, এগুলো হচ্ছে এক রকমের ফাংশন, ঠিক আছে? তো দেখতে কেমন হবে ফাংশনগুলো, আশা করছি তোমার একটু আন্ডারস্ট্যান্ডিংটা তোমার গ্রো করতে পেরেছি, আর আশা করছি তুমি যে জিনিসগুলো জানো আগে থেকে, ফাংশন জিনিসটা তো জানা উচিত খুব ভালো করে। তবু আমি বললাম আরও চলবে, গল্প স্বল্প একদম ডেফিনেটলি চলবে, এখনও থামবে না পুরোপুরি জায়গাটা, কারণ এখন আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে, কারণ এই যে চ্যাপ্টারের ডেফিনেশনটা সেটাকে এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারিনি, যে রিয়েল ভ্যালুড কথাটার মানে কি। তারপরে তো ইন অ্যান ইন্টারভাল বাকি গল্প স্বল্প সেটা হবে। প্রথমে ফাংশন আমরা জানলাম এতক্ষণ অবধি, ফাংশনটা দেখতে কেমন, ফাংশনটা কেমন হয় সেটার ডেফিনিশনটা দেখলাম, ঠিক আছে? তো বুঝতে পেরেছি, মোটামুটি করে বুঝতে পেরেছি। এইবার আমরা কি করব, রিয়েল ভ্যালুড এই জিনিসটাকে অ্যাড করব, রিয়েল ভ্যালুড জিনিসটাকে এবার বোঝার চেষ্টা করব। চলো শুরু আরম্ভ করি প্রোগ্রাম। ওকে, তো এখানে যেটা হেডিং দেবে সেটা হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন। হোয়াট ইজ আ রিয়েল ভ্যালুড ফাংশন, হোয়াট ইজ আ রিয়েল ভ্যালুড ফাংশন, এটার ডেফিনেশন। তো ডেফিনেশনটা খুবই ছোট্ট একটা ডেফিনেশন, আর ডেফিনেশনটা কী দেবে, যে রিয়েল ভ্যালুড ফাংশন, ডেফিনেশনটা খুবই ছোট বন্ধু, আর ডেফিনেশনটা তুমি বুঝে নেবে। এইবার বলছে দ্য ফাংশন হোয়ার, কি বলছে, দ্য ফাংশন হোয়ার, যেখানে হোয়ার দ্য রেঞ্জ সেট
হোয়ার দ্য রেঞ্জ সেটের কথা বলা হচ্ছে এখানে, বলছে হোয়ার দ্য রেঞ্জ বা রেঞ্জ সেট ইজ এ সেট of real number, set of real numbers will be এভাবে বলো, will be called a real valued function. क्या कुछ समझ में आया क्या तुमको? कुछ समझ में नहीं आया? চলো এইবার বলে দিই, এক্সপ্লেন করে দিই জায়গাটা যে লিখলামটা কি অ্যাকচুয়ালি। এখানে বলছে বন্ধু যে তোমার কাছে ফাংশন আছে, তুমি ফাংশনের ডেফিনেশন জানো, তুমি ডোমেইন জানো, তুমি কোডোমেইন জানো, তুমি রেঞ্জ সেটটা জানো। তো এখানে উচ্চারণ করেছে যে কথাটা সেটা হলো রেঞ্জ সেটটা, নিয়ে এখানে কথাবার্তা বলেছে। বলছে এই যে রেঞ্জ সেটটা আছে না, এই রেঞ্জ সেটটার মধ্যে যে এলিমেন্টগুলো তুমি পেয়েছো, কী কী এলিমেন্ট পেয়েছো বন্ধু, আমি তোমাকে যদি রিপিট মেরে একটু মনে করিয়ে দিতে পারি রেঞ্জ সেটটার মধ্যে কী কী এলিমেন্ট ছিল। রেঞ্জ সেটটার মধ্যে এলিমেন্টগুলো ছিল ঠিক এইভাবে, চলো রেঞ্জ সেটটাই পুরোপুরি দেখিয়ে দিই। রেঞ্জ সেটের ভেতরে এলিমেন্টগুলো ঠিক ছিল এইভাবে যে এফ অফ এক্স ছিল, এফ অফ ওয়াই ছিল, এভাবে বলতে পারো, অথবা তুমি এইভাবে বলতে পারো। চলো কী কী অ্যাসাইন হয়েছিল বলো তো? অ্যাসাইন হয়েছিল তোমার এ ডি ই এবং এফ, এই চারখানা এলিমেন্ট কিন্তু বন্ধু আমাদের রেঞ্জ সেটের মধ্যে ছিল। তাহলে বাকি এলিমেন্টগুলো বাইরে ছিল ডেফিনেটলি। তো এ বি সি ডি ই এফ জি ছিল, আর এইচ ছিল কি, এইচ আই ছিল, এইচ এবং আই, এটা বাইরে ছিল ডেফিনেটলি। তো রেঞ্জ সেটটা, এই যে ব্ল্যাক কালারের যে সেটটা তুমি দেখতে পাচ্ছ, এই সেটের মধ্যে থাকা যে এলিমেন্টগুলো দেখতে পাচ্ছ, এ দেখতে পাচ্ছ, ডি দেখতে পাচ্ছ, ই দেখতে পাচ্ছ, এফ দেখতে পাচ্ছ, এই এলিমেন্টগুলো যদি কোথায় থাকে বলো তো? যদি তারা রিয়েল নাম্বারে বিলং করে, রিয়েল নাম্বারের সেটটার মধ্যে থাকে, তাহলে বলছে এই যে ফাংশনটা যে কথাবার্তা বলা হয়েছিল, ওই যে এ টু বি ফাংশনটার কথা বলা হয়েছিল, সেই এ টু বি ফাংশনটা আর অন্য কিছু নয়, সেটাকে বলা হবে রিয়েল ভ্যালিউড ফাংশন, এফকে বলা হবে রিয়েল ভ্যালিউড ফাংশন। তো কানেকশনটা ঠিক কোত্থেকে আসছে বোঝা যাচ্ছে কি? কানেকশনটা আসছে আর অন্য কোথাও থেকে না, রেঞ্জ সেটটা থেকে। যদি তুমি দেখতে পারলে রেঞ্জ সেটটার ভেতরে থাকা এলিমেন্টগুলো সবগুলো রিয়েল নাম্বারের সেটের মধ্যে আছে, তাহলে তুমি ইমিডিয়েটলি উত্তর দিয়ে দেবে যে এই যে ফাংশনটা ছিল তোমার কাছে, ফাংশনটা কোথায় ছিল? এখানে যেমন দেখো জিওয়ালা ফাংশনটা ছিল, এই জিওয়ালা ফাংশনটা আর অন্য কিছু নয়, জি ইজ আ রিয়েল ভ্যালিউড ফাংশন, ব্যাপারটা বোঝা গেল? তো এখানে তো আর লিখা যাবে না। চলো দেখো, তো বিষয়টা হচ্ছে এই আর সেটটা তোমার জানা আছে তো? আবার এই আর সেট যদি বন্ধু না জানা থাকে তাহলে কিন্তু মুশকিল। আমরা রিয়েল লাইন ডেফিনেটলি জানি কি রিয়েল লাইন সম্পর্কে ধ্যান ধারণা, ফুল কনসেপ্ট একদম ঝাঁচকচকে আছে কি আমাদের? চলো এখানে তোমাকে বলে দিচ্ছি আমি, তাহলে রিয়েল লাইনটা একটুখানি এক্সপ্লেন করে দেবো, যাতে যারা জানে না তারাও জেনে যেতে পারে, আর যারা জানে তারাও, তাদেরও একটুখানি রিভিশনটা হয়ে যায় আর কি। তো বন্ধু তোমার কাছে থাকবে রিয়েল লাইন, আর রিয়েল লাইনটা দেখতে ঠিক এরকম, ঠিক আছে? আরে রিয়েল লাইন কথা বলছি, রিয়েল লাইন বলছি না, ঠিক আছে না? তো এখানে থাকবে জিরো বন্ধু, জিরোর ডান দিকে কী থাকবে? ডেফিনেটলি 1 থাকবে, তারপরে কী থাকবে? 2 থাকবে, তারপরে 3 থাকবে, তারপরে 4 থাকবে, তারপরে 5 থাকবে, অ্যান্ড সো অন। ডান দিকে চলতে থাকবে, কত দূর অবধি যাবে? একদম ফুল ইনফিনিটি পর্যন্ত যাবে। এইদিকে থাকবে -1, এইদিকে থাকবে -2, তারপরে থাকবে -3, তারপরে থাকবে হচ্ছে -5, তারপরে থাকবে -6, অ্যান্ড সো অন। চলতে চলতে বন্ধু রেলগাড়ি কত দূর অবধি পৌঁছাবে? কোনো দিনও পৌঁছাবে না, সেটা ইনফিনিটিতে চলে যাবে, ঠিক আছে? ইনফিনিটিতে বেসিক্যালি চলে যাবে, মানে চলতেই থাকবে। তো রিয়েল লাইনের কনসেপ্টটা হলো ঠিক এইরকম যে এলিমেন্টগুলো ঠিক এইভাবে থাকবে। এবার তোমার কথার মানে রিয়েল লাইনটা সত্যি এটা একটু ইন্টারেস্টিং একটা জায়গা, যে রিয়েল লাইনটাকে তুমি যত স্ট্রেচ করবে কি, এখানে তো জুমের অপশানটা নেই বন্ধু। আমি যদি বলি যে 0 এবং 1 এইটাকে জুম করো, তুমি এটাকে জুম করো, আমি বললাম 0 এবং 1 এইটাকে আমি জুম করে নিয়ে আসলাম ঠিক এই জায়গাটা। এটা যখন জুম করবে তুমি দেখবে আরে এখানে তো -1/2 আসবে, হাফ আসবে, এটা তো 0.2। এবার আমি বললাম তুমি এক কাজ করো, এই 0 আর হাফ এইটাকে তুমি জুম করো। তাহলে এবার আমি এটাকে জুম করলাম 0 এবং 1/2, ফুল জুম করছো একেবারে, যে হারে সেলফি তুলে তারপরে জুম করে দেখো এস ভালো এসছে কি না, ঠিক সেরকম এখানে জুম করছো। তো জুম করার পর তুমি দেখবে আরে
এখানে তো মাঝখানে 1/4 চলে আসবে, ব্যাপারটা বুঝতে পারছো তো? এরপর আমি কী করবো, 0 এবং 1/4কে আবার এক্সটেন্ড করবো বা সেটাকে জুম করবো, তো এই জুমিং ব্যাপারটা আছে, মাঝে 1/8 চলে আসবে। তো চলতা রহেগা বাস, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এইটা কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ টাইম এটা তুমি চালাতে পারবে। আর দেখবে যে যখনই তুমি সেটাকে জুম করছো, কোনো দিনও জুম করা থামবে না। ব্যাপারটা বুঝতে পারছো তো? আমাদের ফোনে যখন সেলফি তুলি তখন তো জুম করা থেমে যায় কোনো একটা জায়গায় গিয়ে, যখন পিক্সেলগুলো যখন ফেটে গেছে তখন কিন্তু থেমে যায় বন্ধু। কিন্তু এখানে এই রিয়েল লাইনের কনসেপ্টটা হলো ঠিক এরকম যে এটা কোনো দিনও থামবে না, মাঝখানে কোনো না কোনো এলিমেন্ট তোমার আসতে থাকবে। তো যত স্টেজ করবে, ঠিক আছে, যত স্টেজ করবে তত এটা বাড়তে থাকবে, যত স্টেজ করবে তত এলিমেন্ট বেরোতে থাকবে, যত স্টেজ করবে তত এলিমেন্ট তুমি নিজের চোখের সামনে দেখতে পারবে। ব্যাপারটা বুঝলে তো? এরপরে এখানে কি চলে আসবে বুঝতে পারছো তো? 1/16 চলে আসবে, তারপরে 1/32 চলে আসবে। তো বিষয়টা হচ্ছে যখন তুমি লাইনগুলোকে স্ট্রেচ করছো, শুধু একটা পয়েন্ট বেরোচ্ছে না, এর সাথে সাথে দেখবে যে এর মাঝেও পয়েন্ট থাকবে, এর মাঝেও পয়েন্ট থাকবে, তার মাঝেও, তার মাঝেও, তার মাঝেও, তার মাঝেও, তার মাঝেও, তার মাঝেও। তো এইভাবে দেখা যাবে যে অসংখ্য এলিমেন্ট এই রিয়েল লাইনের মধ্যে আছে। আমরা তো শুরু করলাম শুধুমাত্র 0 এবং 1 এই ছোট্ট জায়গাটা থেকে, দেখলে তো কতগুলো এলিমেন্ট এখান থেকে বেরিয়ে চলে আসছে ধীরে ধীরে, ঠিক আছে? তো পুরো লাইনটাকে যদি স্ট্রেচ করি, কত ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট তুমি এখানে খুঁজে পেয়ে যাবে। ব্যাপারটা বুঝলে? শুধু 0 এবং 1টা আমরা দেখলাম, আমি যদি বলি 2 আর 3, এখানেও অসংখ্য এলিমেন্ট বেরোবে, এখানেই তো ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট তুমি খুঁজে পেয়ে গেলে, তো ওটাতে তো হবেই ডেফিনেটলি। তো এটা হলো তোমার রিয়েল লাইন, আর রিয়েল লাইনের যে বলবে যে ওভারঅল কনসেপ্টটা, সেটা কিন্তু দারুণ 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 ইন্টারেস্টিং। আর বুঝলে, আমি যদি এক কাজ করি, তোমাকে এটা কি দেখাবো আমি তাই ভাবছি, চলো তো। ওহো, আমার ব্রাউজারটা খোলা নেই। চলো নেক্সট অন্য কোনো একদিন হচ্ছে তোমাকে রিয়েল লাইনটা আমি দেখাবো, ঠিক আছে? ওয়েবসাইটে গিয়ে দেখাবো, হ্যাঁ, ডেসমোস বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে রিয়েল লাইনটা তোমাকে কোনো একদিন দেখাবো। চলো আজকে ছাড়ো। দেখো, যেটা পড়ছিলাম, যে জায়গাটা দেখছিলাম, সেটা হচ্ছে যে রিয়েল ভ্যালুড ফাংশন। তো এই রিয়েল ভ্যালুড ফাংশন বন্ধু আর অন্য কিছু নয়। যখন তোমার কাছে প্রথম কথা হলো ফাংশন, তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ফাংশন। তোমার কাছে ফাংশন আছে, যদি ফাংশন থাকে তাহলে তোমার কাছে সেট থাকবে দুটো, সুন্দর সুন্দর দুটো সেট থাকবে, একদম ডিমের মতো সেট থাকবে, যেটাকে সিদ্ধ করে তোমার খেতে ইচ্ছে করে গেছে এখন, আমি খুব ভালো করে জানি। তো এ এবং বি প্রথম দুটো সেট থাকবে, তার মাঝে থাকবে বন্ধু ফাংশন। এবার ফাংশন তো পেলে হবে না, ফাংশনটা দেখতে হবে যে এখানে রেঞ্জ সেটটা ঠিক কোনটা আসছে। তো মাঝখানে দেখবে ডিমের মাঝখানে যেমন কুসুম থাকে, ঠিক সেরকম একটা রেঞ্জ সেট তুমি পেয়ে যাচ্ছ, ওই রেঞ্জ সেটটা বলবে যদি প্রত্যেকটা রেঞ্জ সেটের এলিমেন্টগুলো যেমন এ ডি ই এফ সবগুলো যদি রিয়েল নাম্বার হয় মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? এই রিয়েল লাইনের মাঝখানে থাকে, যে কোনো নাম্বার হতে পারে সেটা 1 2 3 4, বা এখানে দশমিক আকারে আসতে পারে, ভগ্নাংশ আকারে আসতে পারে, ঠিক আছে, রুট ওভার টাইপের আসতে পারে, হ্যাঁ, রুট কিউব আকারে আসতে পারে। তো এনিথিং যেটা এই রিয়েল লাইনের উপরে থাকবে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, নিচে থাকতে পারে, হ্যাঁ, মানে নিচে থাকতে পারে না, বেসিক্যালি লাইনের উপরে থাকতে পারে, বুঝলে? তো এটাকে তুমি ট্রেন লাইন ভাবতে পারো। এই ট্রেন লাইনের ভেতরে যত এলিমেন্ট আছে, যতগুলো ট্রেন লাইনে তো পাথর পেছনে থাকে, তো যতগুলো পাথর আছে তুমি সেভাবে ভাবতে পারো, যদিও সেটাও ফাইনাইট নাম্বার অফ পাথর, ইনফাইনাইট নাম্বার অফ পাথর আছে, সমস্ত পাথরগুলো হচ্ছে এই রিয়েল লাইনের মধ্যে থাকা কি সংখ্যা বলতে পারো, ঠিক আছে, নাম্বার। তো এই রিয়েল নাম্বারগুলো যদি এ ডি ই এফ এগুলো যদি রিয়েল নাম্বার হয়, তাহলে তুমি ইমিডিয়েটলি বলে দেবে এই যে ফাংশনটা আছে না, এই যে এফ বালা ফাংশনটা, এই ফাংশনটা হলো রিয়েল ভ্যালিউড ফাংশন, ইমিডিয়েটলি বলে দিলে। এবার এখানে থামলে চলবে না, ট্রেন চলতে থাকবে, ঠিক আছে, ট্রেন কিন্তু সামনের দিকে চলতে থাকবে। এবার আমি যেটা বলবো তোমাকে, এর সাথে অ্যাড করবে আর অন্য কিছু নয়। যদি দেখা যায় কি, এটা তো তুমি কোডোমেন রেঞ্জ সেটটার কথা বললে, তো আমার কথা হলো যখন তুমি এ সেটটা দেখছো, তুমি যখন বি সেটটা দেখছো, তুমি এখানে রেঞ্জ সেটটা নিয়ে কথাবার্তা বললে, যখন তুমি বলবে যে এই এ সেটের যে এলিমেন্টগুলো আছে এক্স ওয়াই জেড ছিল, এক্স ওয়াই জেড ডাব্লু, এরাও যদি রিয়েল নাম্বারের মধ্যে থাকে, রিয়েল লাইনের মধ্যে থাকে, এক্স ওয়াই জেড ডাব্লু, ধরো এক্স এখানে আছে, তারপরে হলো ওয়াই এখানে আছে, তারপরে জেড এখানে আছে, ডাব্লু এখানে আছে, তো এই রিয়েল লাইনের উপরে যদি থাকে বন্ধু, তাহলে তুমি বলবে, তাহলে কি বলবে, তাহলে বলবে হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল, তার সাথে আবার অ্যাড করে দেবে ওটা অফ রিয়েল ভেরিয়েবল। তো জিনিসটাকে লিখে দিই আমি খুব সুন্দরভাবে, ফুল কনসেপ্ট একেবারে ঝাঁ চকচকে হয়ে যাবে। সো ডেফিনিশনটাই তুমি বলবে যেটা, সেটা হলো যে রিয়েল ভ্যালুড ফাংশন অফ এ রিয়েল ভেরিয়েবল, অফ আ
রিয়েল ভেরিয়েবল, রিয়েল ভ্যালুড ফাংশন। এই পর্যন্ত আমরা পড়েছি। কোন পর্যন্ত বলো? এই পর্যন্ত আমরা পড়েছি। অফ এ রিয়েল ভেরিয়েবল, এটা কিন্তু নতুন। আর নতুনটা কি অলরেডি তোমাকে আমি বলে দিয়েছি। তো এটা হলো বেসিক্যালি ডেফিনেশন, দুখানা ডেফিনেশন এটা বলার ছিল আমার তোমাকে, ঠিক আছে? এরপরে দেখবে বেশি কিছু ডেফিনেশন বলবো না, ছোটো ছোটো কনসেপ্ট কিছু আছে সেই কনসেপ্টগুলো বলবো। চলো দেখো, এটাকে তাহলে একটু লিখে নিতে হবে ডেফিনেটলি বন্ধু, ঠিক আছে? এটাকে একটু লিখে নিতে হবে। চলো লিখে নিই। তো এখানে বলবে যেটা, সেটা হলো যে ওকে, হোয়েন, এইভাবে বলো তো, হোয়েন দ্য ডোমেইন, হোয়েন দ্য ডোমেইন মানে ওই এই সেটটার কথা বলা হচ্ছে। হোয়েন দ্য ডোমেইন অ্যান্ড দ্য রেঞ্জ সেট, দ্য ডোমেইন অ্যান্ড দ্য রেঞ্জ আর বোথ বলে বলবে, বোথ সেটস অফ রিয়েল নাম্বারস, we call it a real valued function of real variable, ব্যাপারটা বুঝলে? ফুল মানে যে ডেফিনেশনটা আছে এটা তুমি একটুখানি পড়ে নাও, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। চলো, হোয়েন আর ডোমেইন, যখন একটা ডোমেইন আছে তোমার কাছে। চলো ছবি আরও একবার শেষের মতো একটু এঁকে নিই, ঠিক আছে? আমার তো ছবি আঁকতে খুব ভালো লাগে, ঠিক আছে? এই গোলগুলো করতে না সত্যিকারে একটু বিরক্তই লাগে। মানে আমাকে তো বিরক্ত লাগছে না, নিশ্চয়ই তোমাকে বিরক্ত লাগছে, আমি খুব ভালো করে জানি। কেন যে এটা খুব একটা সহজে আঁকা যায় না, মানে গোল হয় না। ওই যে ডিমটাও, সেই ডিমটা আর আসে না, ঠিক আছে না? তো এখানে বন্ধু বলছে তোমার কাছে একটা ফাংশন আছে, ধরো কথার কথা বললাম এফ বালা একটা ফাংশন আছে। এখানে তুমি বলবে যে ডোমেইন কোনটা আর কোডোমেইন কোনটা, ঠিক আছে? একদম মুখস্থ করে নাও, ডোমেইন আর কোডোমেইন, ডোমেইন অ্যান্ড কোডোমেইন, সো ডোমেইন অ্যান্ড কোডোমেইন, ঠিক আছে? দেখবে যে কিছুদিন পরে আবার ভুলে গেছো কোনটা যে ডোমেইন ছিল, কোনটা যে কোডোমেইন ছিল, কোনটা যে রেঞ্জ ছিল, কিছুদিন পরেই তুমি ভুলে যাবে। আমি তোমাকে 100% বললাম। তোমার মনে হচ্ছে যে আমি হয়তো বারবার রিপিট করে যাচ্ছি, কিন্তু না, এগুলো ভুলে যায় বারবার মানুষ, ঠিক আছে? স্পেশালি ফাংশন জিনিসটা অনেকটাই কমপ্লিকেটেড, মানে ধ্যান ধারণা থাকে। দ্যাট ইজ ওয়াই এই ডোমেইন কোডোমেইনগুলো বেশি করে মানুষ ভুলে। তো তোমার কাছে এখানে কিছু এলিমেন্ট থাকবে বন্ধু, XYZ W, আমি বলেছি 4খানা এলিমেন্ট আছে। তোমার কাছে বললাম এই কোডোমেইনের কাছে কতগুলো এলিমেন্ট থাকবে, এখানে বেশি সংখ্যক ধরো এলিমেন্ট আছে। আচ্ছা, আমি এক কাজ করি যে এখানে হচ্ছে এই সেটটাকেও নিয়ে নিচ্ছি। দিস ইজ দ্য সেট, ধরো এইভাবে রাখলাম। রেঞ্জ সেটটাকেও নিয়ে নিচ্ছি, ADEF রেঞ্জ সেটটাকেও নিয়ে নিলাম। আর 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 বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে লিখে নিলাম। চলো, BC GH and I। তাহলে প্রথম কথা হলো এটা একটু মেনশন করে দাও যে কোনটা ডোমেইন আর কোনটা এটা রেঞ্জ। এটা হলো তোমার কাছে রেঞ্জ, আর কোডোমেইন তো এখানে মেনশন করা আছে বন্ধু, ঠিক আছে? এটা রেঞ্জ সেট বা ইমেজ সেট বলতে পারো। তো এখানে কি বললো, এখানে বলছে খুব ভালোভাবে ভদ্রসভ্য বাংলা ভাষায় যদি তোমাকে বলে দিই, XYZW এবং ADEF এগুলো যদি কি হয়, সবগুলো রিয়েল নাম্বার হয়, ঠিক আছে? তো এখানে একটু ছোট্ট ঘর বানিয়ে লিখে দেবো, তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে ছবি দেখে। তো হেয়ার বা ইফ বলে বলো, ইফ XYZW অ্যান্ড ADEF, ঠিক আছে, আর অল রিয়েল নাম্বারস, যদি তারা রিয়েল নাম্বার হয়, তাহলে তুমি কি বলবে, তাহলে ইমিডিয়েটলি বলবে যে এই যে ফাংশনটা আছে এফ বালা ফাংশনটা, ঠিক আছে? এফ বালা ফাংশন নিয়েই আমাদের গল্প, এটা নিয়ে আমাদের পুরো চ্যাপ্টার। তো এই এফ বালা ফাংশনটাকে বলবো রিয়েল ভ্যালুড ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল। তো অফ রিয়েল ভেরিয়েবল কেন বলছে বুঝতে পারছো? তো অফ মানে এর বোঝায়, তো কার, এর মানে এই যে ডোমেইন আছে এই ডোমেইনটার, ডোমেইন বলে তো ডোমেইনের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোর কথা বলা হচ্ছে, সেই ভেরিয়েবলগুলোর কথা বলা হচ্ছে তোমাকে এখানে। XYZW এই ভেরিয়েবলগুলোর কথা বেসিক্যালি বলা হচ্ছে। এটাকে বাক্স বানিয়ে দিই, কারণ এটা একটু আলাদা জিনিস, ঠিক আছে? তো তুমি একটু আলাদা রাখবে এটাকে।
আমি তোমার বোঝার জন্য লিখলাম, এটা আমার উদ্দেশ্য আর অন্য কিছু নয়। আশা করছি বোঝা গেছে। ফুল একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে ঝাঁ চকচকে আমি করতে পেরেছি যে কখন কোনো একটা রিয়েল ভ্যালুড ফাংশনকে কোনো একটা ফাংশনকে কখন আমরা রিয়েল ভ্যালুড ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল বলতে পারবো। ঠিক আছে, ওকে। তো কন্ডিশনগুলো ফুল একেবারে আমি ক্লিয়ার করতে পারলাম। চলো এইবার একটু আজকের ক্লাসটা ডেফিনেটলি বুঝতে পারছো ফুল থিওরিওয়ালা ক্লাস কিন্তু, ঠিক আছে না, ফুল থিওরিওয়ালা ক্লাস। তো বন্ধু, রে আমাকে মশা কামড়াচ্ছে, চলো ফ্যানটাও চালাতে পারছি না, নইলে তো নয়েস আসবে আবার। এখানে বন্ধু যেটা আমরা জানবো, সেটা নেক্সট যদি বলি তাহলে সেটা হচ্ছে যে এই যে রিয়েল ভেরিয়েবলগুলো ছিল মানে কোড ডোমেইন সেটটার, সেই ডোমেইন সেটটা হয়তো হতে পারে কন্টিনিউয়াস, হয়তো হতে পারে ডিসক্রিট। এই জিনিসটাকে একটুখানি বলে দিই, কন্টিনিউয়াস আর ডিসক্রিট, ঠিক আছে না। এটা বলতে গেলে সবথেকে ভালো উপায় যদি বলি, চলো তো হেডিংটা দিয়ে নাও, আর সেটা দেবে ঠিক এইভাবে যে রিয়েল ভেরিয়েবলগুলো হবে, বন্ধু, সেই রিয়েল ভেরিয়েবলগুলো কী হবে, হয়তো কন্টিনিউয়াস হবে, অথবা সেটা হতে পারে অ্যান্ড ডিসক্রিট। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস এবং ডিসক্রিট এই জিনিসটার মানেটা কি, এই জিনিসটা এখানে বলতে কি চাইছে, ঠিক আছে। কন্টিনিউয়াস আর এটা হলো তোমার ডিসক্রিট, এই দুটো জিনিস কী বলতে চাইছে। তো বেসিক্যালি এটাকে একটা রিয়েল লাইনের মাধ্যমেই এটাকে বোঝানো সবথেকে বেশি ভালো আমার মনে হয়, ঠিক আছে। এর জন্য কী করতে হবে, একটা রিয়েল লাইন আমাকে নিয়ে নিতে হবে, নাথিং টু ডু উইথ দ্যাট। তো এই জন্যে আমি তোমার স্বার্থে, তোমার বোঝার জন্যে আমি একটা রিয়েল লাইন নিয়ে নেব। ধরো এটা হলো তোমার কাছে একটা রিয়েল লাইন, ঠিক হ্যাঁ, তোমার समझ में आ गया। এইটা হলো তোমার কাছে একটা রিয়েল লাইন। এইবার এখানে ধরো এটা আছে, দিস ওয়ান ইজ ওকে, দিস ইজ দ্য রিয়েল লাইন। এর আগে যেমন ড্র করলাম ঠিক একই রকমভাবে এইখানেও আমরা ড্র করছি। মাঝখানে আমি জিরোটাকে কনসিডার করলাম, আমি ডান দিকে বললাম যে 1 আছে, আমি বললাম 2 আছে, 3 আছে। তো বিষয়টা জানো তুমি খুব ভালো করে যে রিয়েল লাইনটা দেখতে ঠিক কেমন হয়। -3 আছে, -4 আছে, অ্যান্ড সো অন চলতে থাকবে বন্ধু, ঠিক আছে। তো ডান দিকে আমরা ইনফিনিটি পর্যন্ত চলে যাব, আর এদিকে হচ্ছে -ইনফিনিটি পর্যন্ত চলে যাব। আমি দুখানা ফাংশন তোমার জন্য ইন্ট্রোডিউস করব, ঠিক আছে। দুখানা ফাংশন আমি তোমার জন্য ইন্ট্রোডিউস করব, তার মানে দুটো ছবি আঁকবো, দুটো। এবার তাহলে বুঝতে পারছো 2 টোটাল কতগুলো, কিতনে আন্ডে হ্যাঁ, টোটাল 4খানা আন্ডা আমরা এবার কিন্তু ড্র করতে চলেছি। তো প্রথম কথা হলো এখানে একটা ফাংশন আছে, তোমার খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ, এটা হলো তোমার কাছে একটা ফাংশন। আরেকটা ফাংশন হলো ধরো এখানে ঠিক এইভাবে করে আছে, ঠিক আছে। চলো ওকে। তো দুখানা ফাংশন, ধরো কথায় বললাম এটা হলো তোমার কাছে একটা এফওয়ালা ফাংশন। পরের যে ফাংশনটা আছে বন্ধু, সেই ফাংশনটাকে আমি বললাম ধরো এইটা হলো তোমার কাছে জিওয়ালা ফাংশন। তো ডেফিনেটলি এখানে এলিমেন্টগুলো থাকবে, সেটা নিয়ে আমি গল্প সল্প করবো এবার। তো আমি প্রথম ফাংশনের ক্ষেত্রে কিছু এলিমেন্ট নিলাম। কেমন এলিমেন্ট নিলাম, আমি তোমার বোঝার সুবিধার্থে প্রথমে আগে ডিসক্রিট এলিমেন্টগুলোকে নেওয়ার চেষ্টা করছি, ডিসক্রিট কেসটাকে আলোচনা করার চেষ্টা করছি। ডিসক্রিট মানে তোমাকে যদি এক কথায় বলি, তাহলে এখানে বাংলায় যদি লিখি তাহলে সেটা হবে যে আলাদা আলাদা এলিমেন্টস, বা আলাদা মানে ডিসক্রিট বলতে হচ্ছে আলাদা এক কথায়, মানে ডিফারেন্ট মানে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখানে। ধরো কথায় বললাম এলিমেন্টগুলোকে আমি 2 নিলাম, আমি 3 নিলাম, আমি 4 নিলাম, আমি 5 নিলাম, আমি 6 নিলাম। হয়তো এটা ফাইনাইট সংখ্যক হতে পারে বা ইনফাইনাইট সংখ্যক হতে পারে, ওটা বুঝলে তো। তো সেটা ধরো জেড সেটটাও হতে পারে, কোনো অসুবিধা নেই সেটা নিয়ে। জেড বলে তো সেটা ইন্টিজার যেটা হয়, ইন্টিজার জানা আছে কি তোমার? তোমার কি ইন্টিজার জানা আছে? চলো, না জানা থাকলে অসুবিধা নেই, আমি এইভাবেই তোমাকে বোঝাচ্ছি ফাইনাইট নাম্বার অফ সেটটা দিয়ে। তো এখানে তোমার কাছে পার্টিকুলার কিছু এলিমেন্ট আছে। কী এলিমেন্ট তুমি দেখতে পাচ্ছ? 2 দেখতে পাচ্ছ, 3 দেখতে পাচ্ছ, 4 দেখতে পাচ্ছ, 5 দেখতে পাচ্ছ, 6 দেখতে পাচ্ছ। তাহলে ডেফিনেটলি এদের একটা করে এখানে ইমেজ থাকবে, অথবা তুমি রেঞ্জ বলতে পারো, রেঞ্জের এলিমেন্টগুলো দেখতে কেমন হবে, f(2), f(3), দেন f(4), f(5), দেন f(6), এইভাবে থাকবে রেঞ্জ সেটটা।
এবার রেঞ্জ সেট বাদেও বাকিও এলিমেন্ট থাকতে পারে, এখানে আমি সেটা মেনশন করলাম না তোমার, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমরা কোত্থেকে শুরু করেছিলাম? 2 থেকে শুরু করেছিলাম। দেখার চেষ্টা করো, 2 থেকে শুরু করে বন্ধু আমরা কত দূর অবধি গেছি? 6 পর্যন্ত গেছি। তো আমি কি করলাম এবার আমি তোমার জন্যে, তোমার বোঝার সুবিধার্থে আমি এখান থেকে এক কাজ করি, এখান থেকে 2 থেকে শুরু করে এই 6 পর্যন্ত, এখানে তো মেনশন করে নিই আমি, তবে 6 পর্যন্ত আমি ইন্টারভালটাকে নিয়ে নিলাম এইভাবে করে। আমি এইবার কি করলাম, এই যে ফুল ইন্টারভালটা আমি এখানে নিয়ে চলে আসলাম। তুমি কি বুঝতে পারছো কি? আমি ফুল ইন্টারভাল এখানে নিয়ে চলে এসেছি, তার মানে এই পুরো 2 থেকে 6 পর্যন্ত যে পুরো জায়গাটা আছে পুরোটাকে তুলে নিয়ে চলে এসেছি। এটা হলো তোমার কাছে 2, তারপর এটা 3, তারপর এটা 4, তারপর এটা 5 এবং তারপর এটা শেষেরটা বলতে পারো 6 আর কি, একটু কাছাকাছি হয়ে গেল, তবে ঠিক আছে, চলতা है। तुम लोग समझे या नहीं समझे, बस वही मैटर करता है और कुछ नहीं मैटर करता दोस्तों। ব্যাপারটা হলো তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ, এই সেটটার মধ্যে কী কী এলিমেন্ট আছে? এই সেটটার মধ্যে পুরো ইন্টারভালটা আছে। পুরো ইন্টারভাল আছে বলে তো এই যে 2 থেকে শুরু করে এই যে 6 পর্যন্ত, এটা ধরো 6, এই 2 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা রিয়েল লাইনের এলিমেন্টগুলো আছে এখান থেকে। আর এটাই হলো তোমার কাছে কন্টিনিউয়াস কেস। এইটা হলো তোমার কাছে ডিসক্রিট কেস। ডিসক্রিট মানে কি? 2, 3, 4, 5, 6 এটাকে আলাদা আলাদা করে নিলাম, আর 2 থেকে 6 পর্যন্ত আমি পুরো লাইনটাকে নিয়ে নিয়েছি। দ্যাট ইজ ভাই এইটা হলো আর অন্য কিছু নয়, এটা হলো তোমার কাছে কন্টিনিউয়াস কেস। কন্টিনিউয়াস মানে আর অন্য কিছু নয় যে 2 এর পরে প্রত্যেকটা এলিমেন্টকে নেওয়া হবে, একদম 2 থেকে শুরু করে এখানে মাঝখানে থাকা যতগুলো এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টকে বোঝানো হচ্ছে, একদম 6 পর্যন্ত যাবে। এটাই হলো তোমার বেসিক্যালি ডিসক্রিট এবং কন্টিনিউয়াস কেসের ডিফারেন্স। আর আমি চেষ্টা করলাম একদম সব থেকে সহজভাবে তোমাকে এটা বোঝানোর। ব্যাপারটা বুঝলে? প্রত্যেকটা এলিমেন্টকে যখন নেওয়া হবে তখন সেই কেসটাকে তুমি ভাবতে পারো কন্টিনিউয়াস, আর এখানে ডিসক্রিট কেসটা আর অন্য কিছু নয়, সেপারেট আলাদা আলাদাভাবে এলিমেন্টগুলোকে আমি চুজ করে নিলাম, জাস্ট তুলে নিলাম, ছেঁকে নিলাম। ব্যাপারটা বুঝলে তো? আর তোমার যে চ্যাপ্টারের নাম সেটা কি বলো তো? রিয়েল, এই রে আমিও ভুলে গেলাম। চ্যাপ্টারের নাম হলো তোমার রিয়েল ভ্যালুড ফাংশন ইন অ্যান ইন্টারভাল। আর এই যে কেসটা, দ্বিতীয় কেসটা তুমি দেখতে পাচ্ছ, এইটা হলো ইন্টারভালওয়ালা কেস। তার মানে চ্যাপ্টারের মধ্যে এই ইন্টারভালওয়ালা কেসটা তোমার আছে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমি ডিফারেন্সটা বলে দিলাম যে এলিমেন্টগুলো ঠিক কীরকমভাবে থাকতে পারে, হয়তো ডিসক্রিটভাবে থাকতে পারে অথবা কন্টিনিউয়াসভাবে থাকতে পারে, এক নাগারে থাকতে পারে। কন্টিনিউয়াস মানে বুঝতে পারছো তো? এক নাগারে আছে, পরপর সমস্ত এলিমেন্ট, যত এলিমেন্ট আছে এখানে তো ইনফাইনাইট নাম্বার এলিমেন্ট আছে। তুমি বলবে যে এটাকে স্ট্রেচ করতে থাকবো, ডেফিনেটলি এখানেও সেই রিয়েল লাইনের প্রপার্টিটা কাজে লাগবে, যত স্ট্রেচ করবে তত এলিমেন্ট তুমি এখানে পেতে থাকবে, ঠিক আছে? তো এই দুটো কেস আমি খুব সুন্দরভাবে তোমাকে বলে দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি তুমি বুঝতে পেরেছো। এরপর আমি যেটা বলবো, দেখো থিওরি ছোটো অনেকগুলো থিওরি আছে, এতগুলো তোমাদের দরকার নেই, আমি বইটাকে ফলো করার চেষ্টা করছি। তো এরপর যেটা বলবো, গিভ মি 1 সেকেন্ড প্লিজ। কিছু এক্সাম্পল দেবো কি, যে ফাংশনগুলো ঠিক কীভাবে কাজ করে না কাজ করে। চলো 1-2 এক্সাম্পল হয়ে যাক, তাহলে তো জমে পুরো ক্ষীর। চলো একটা কোশ্চেন তোমার জন্য নিয়ে নিচ্ছি, র্যান্ডামলি কোশ্চেনটা নিচ্ছি। যেমন বলা হয়েছে যে একটা ফাংশন তোমাকে এখানে বলে দেওয়া হয়েছে, সেই ফাংশনটা দেখতে কেমন, সেই ফাংশনের প্রপার্টিটা হচ্ছে যে x+1 বাই x-1, এটা হলো তোমার কাছে ফাংশন। এবার তোমাকে বলে দেওয়া হয়েছে যে ফাইন্ড দ্য এক্সপ্রেশন, বা এইভাবে বলতে পারতো, ফাইন্ড দ্য এক্সপ্রেশন না বলে, চলো ফাইন্ড দ্য এক্সপ্রেশন তুমি তো এমনিতেই বের করতে পারবে। ফাইন্ড দ্য এক্সপ্রেশন f অফ 3x, এইটাকে বের করতে বলছে। তারপরে বলছে যে f অফ x³ এরকম টাইপের এক্সপ্রেশন তুমি বের করো, অথবা আরও আছে এরপরেও, সেটা করতে পারবে তুমি। যাই হোক, ধরো x নিলাম, f অফ x তার স্কোয়ার, ঠিক এরকম এই এক্সপ্রেশনটাকে বের করতে বলা হচ্ছে। কিন্তু আমি যেটাতে ইন্টারেস্টেড সেটা যদি বলি, তাহলে আমি এখানে যেটা করব আর কি তোমার জন্যে, সেটা হচ্ছে আমি এখান থেকে ডোমেইন সেটটাকে কনসিডার করে নিলাম। ডোমেইন সেটটাকে আমি বললাম যে ডোমেইন সেটটা কেমন আছে, ধরো 2 আছে, 5 আছে, -1 আছে, এবং ধরো 0 নেওয়া যেতে পারে। আমি ডোমেইন সেটটাকে এটা নিলাম, তার মানে কি, ডেফিনেটলি এখানে আমাদের ডিম থাকবে,
আমাদের উল্টানো সোজা সাপটা ডিম থাকবে এরকম। তো ডিমের মধ্যে আমি প্রথমে কি বলতো, এটা ডিমটা কেমন ডিম? ডোমেইনওয়ালা ডিম। এটা হলো তোমার কাছে ডোমেইন। তো ডোমেইনের মধ্যে কী কী এলিমেন্ট নিলাম আমি নিজে থেকে কনসিডার করলাম, ঠিক আছে? আমি নিজে থেকে মানে তোমাকে করে দেখাবো বলেই এই এক্সাম্পলটা নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? কারণ এই জায়গাটা আমি চাই যে তোমার একদম যেন ফুললি ক্রিস্টাল ক্লিয়ার থাকে, কারণ ক্যালকুলাস যেহেতু পড়ছো, ঠিক আছে, বলতে পারো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, সো জিনিসগুলো তোমার যেন ক্লিয়ার থাকে বন্ধু। এবার আমি ডোমেনটা যখন নিয়ে নিয়েছি, তাহলে তুমি আমাকে বলো এফ কোডোমেন, তুমি রেঞ্জটা বের করো। হোয়াট ইজ দ্য রেঞ্জ সেট? হোয়াট ইজ দ্য রেঞ্জ সেট? তুম বলেগা কি রেঞ্জ সেট আমি এফ চাপিয়ে দেবো। তো 2 এর ঘাড়ে আমি এফ চাপিয়ে দিলাম, আবার 5 এর ঘাড়েও আমি এফ চাপিয়ে দিলাম, আবার আমি -1 এর ঘাড়েও এফ চাপিয়ে দিলাম, আবার আমি 0-র ঘাড়েও এফ চাপিয়ে দিলাম বন্ধু। তাহলে এটা সমান সমান কী হচ্ছে? প্রথম কথা হলো এফ অফ 2 সমান সমান কী হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। এই যে এক্স তুমি এখানে দেখতে পাচ্ছ, এক্সের জায়গায় এখানে 2 বসাতে হবে। 2 যদি বসাই তাহলে এটা 3 হচ্ছে, উপরেরটা 3 আর নিচেরটা 2 - 1 মানে 1। তো 3/1 মানে আর অন্য কিছু নয়, নাথিং বাট 3। নিচে 1 লেখার কোনো প্রয়োজন নেই, এইটুকুটা তো বেসিক কনসেপ্ট আছে। এরপর এফ ও 5, হোয়াট ইজ 5? 5 যদি বসাই এখানে উপরে 6 পাবে আর নিচে পেয়ে যাবে 4। তাহলে 6/4, আর এটাকে যদি কাটাকাটি করার চেষ্টা করে তাহলে 3/2 চলে আসবে। চলো সরাসরি বলে দিই 3/2। পরেরটা দেখো, পরেরটা এফ অফ -1 বলেছে, এফ অফ -1 বসাও। উপরেরটা -1 বসালে -1 + 1 0 হয়ে যাচ্ছে, আর নিচেরটা -2, তো 0/-2। তো এটা মানে আর অন্য কিছু নয় 0, ঠিক আছে? কিন্তু নিচে কিন্তু 0 থাকা চলবে না বন্ধু, ওটা বুঝলে তো? নিচে কিন্তু 0 থাকলে ইনফিনিটি হয়ে যাবে, সেটার আর রেঞ্জের মধ্যে আর থাকবে না, ঠিক আছে? তো এটা হলো তোমার কাছে 0। তারপর একটা এফ অফ 0 যদি দেখার চেষ্টা করো তাহলে হবে তোমার -1, উপরেরটা +1, নিচেরটা -1, তো আলটিমেটলি সেই -1ই থাকবে। তুমি খুব ভালো করে দেখতে পাচ্ছ রেঞ্জ সেটটা আমাদের কী তৈরি হলো, কী তৈরি হয়েছে? সেটা হচ্ছে 3, সেটা হয়েছে 3/2, সেটা হলো 0 এবং -1। এটা হলো কি তোমার কাছে রেঞ্জ সেট। তুমি বলবে যে এটা কোডোমেন সেট, তুমি এটাকে কোডোমেন সেট বলতে পারো, কোডোমেন সেট। আর ভেতরের যে সেটটা সেটাকে তুমি বলবে কি রেঞ্জ সেট। তো একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আশা করছি জীবনে ব্রেন থেকে বেরোবে না আর, ঠিক আছে না? আমার উদ্দেশ্যই সেটা আজকের ক্লাসে, যে তোমার থিওরিটা যেন একদম ফুল ঢুকে যায় ব্রেনের মধ্যে। এবার এটা তো তোমার ধরো এটা ধরো তোমার ডিসক্রিট কেসের ক্ষেত্রে আমি আলাপ আলোচনা করলাম, কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রেও আলাপ আলোচনা করা কিন্তু যায়, ঠিক আছে? কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রেও মানে আলোচনা করা যায়, তবে সেটা এখানে আর আলোচনা করছি না, কারণ সেরকম কোশ্চেন নেব, পরে নেব, চলো পরে নেব, কোনো অসুবিধা নেই। এবার যে এই এক্সপ্রেশনগুলো আছে, এই এক্সপ্রেশনগুলো তুমি এখানে একটু বলে দাও যে উত্তরগুলো ঠিক কীভাবে আসবে। যেমন ধরো এখানে যেমন বলেছে এফ অফ 3x, এটাকে ক্যালকুলেশন করো। কিচ্ছু করার নেই, এখানে যে এক্সের জায়গায় তুমি 3x বসাবে, তাহলে ডান দিকেও এক্সের জায়গায় 3x বসবে, তাহলে 3x + 1। নিচেরটা কী হচ্ছে 3x - 1, ওটা বোঝা যাচ্ছে? সো এইটা হলো এফ অফ 3x। এরপরেরটা কী হবে বলো ফটাফট? এফ অফ x³ তো এক্সের জায়গায় আমি বসাবো x³, এক্সের জায়গায় বসাবো x³ আর ক্যালকুলেশন করে নেবো। তাহলে উপরেরটা এক্সের জায়গায় x³ বসালাম, নিচেও এখানে এক্সের জায়গায় x³ - 1 বসালাম। পরেরটা দেখো, পরেরটা কী বলেছে? এফ অফ x তার স্কোয়ার এখানে বের করতে বলেছে। প্রথম কথা হলো যে এফ অফ x যেটা আছে সেটাই থাকবে, এটা কি রাখবো, আর সেটার স্কোয়ার বের করতে বলেছে। তাহলে স্কোয়ার হলে কেমন হবে বন্ধু? x + 1 / x - 1। এতটাই সিম্পল ক্যালকুলেশন এই চ্যাপ্টারের মানে ওভারঅল অঙ্কগুলো, ঠিক আছে? এরপর একটা অঙ্ক নেব, আর এই অঙ্কটা নিয়ে আজকে শেষ করে দেবো। নেক্সট ডে থেকে আমরা তাহলে ফাংশনগুলোকে ডিসকাস করতে শুরু করে দেবো। আমি চাইছিলাম যে আজকেই শুরু করে দিই, কিন্তু আবার এটাও চাইছি যে ক্লাসটা যেন ছোটো থাকে 1 ঘন্টার মধ্যে, তবে 1 ঘন্টা পেরিয়ে যাবে, আই হোপ সো। নেক্সট এক্সাম্পলটা দেখো, একটু মজা লাগবে, দিয়ে তারপরে আজকেরটা এখানেই ইতি রাখবো, ঠিক আছে? আজকের গল্পটা এখানেই সমাপ্ত রাখবো এই কোশ্চেনটার পরে। তো ডেফিনেটলি ইন্টারেস্টিং কোশ্চেন, এবং ফুল এনার্জি নিয়ে শুরু আরম্ভ করো, ঠিক আছে? তো একটা ফাংশন তোমাকে বলে দিয়েছে, একটা ফাংশন আছে, সেই ফাংশনটা কেমন বলছে? ফাই নামে একটা ফাংশন আছে, ইজ ডিফাইন্ড, এটাকে ফাই বলা হয়, ঠিক আছে? না যদি জানো তাহলে জেনে নাও যে এটাকে ফাই বলা হচ্ছে। ইজ ডিফাইন্ড ওভার -∞, is defined over -∞, and given by কেমন? ফাইটাকে কেমনভাবে লেখা হয়েছে? ফাইটাকে একটু
স্টেপ ওয়াইজ লেখা হয়েছে। স্টেপ ওয়াইজ লেখা হয়েছে বলে আমি এটা করব না তার কোনো মানে নেই, এটাকে আমাকে বুঝতে হবে। স্টেপ ওয়াইজ লেখা হয়েছে মানে करना क्या चाहते हो ये मेरे को समझना पड़ेगा दोस्तों, ঠিক আছে। চলো, তো প্রথমটার জন্য যেটা শর্ত বলে দিয়েছে, যদি ইফ এক্সটা কেমন হয়, এক্সটা যদি লেস ইকুয়ালস টু 2 হয়। এখানে বলে দাও যে ইফ 2 লেস এক্স লেস ইকুয়ালস টু 3 হয়। এরপরেরটা যদি বলে দাও যে ইফ এক্স ইজ গ্রেটার দ্যান 3 হয়। বন্ধু বন্ধু বন্ধু, বন্ধু এবং বান্ধবী, এখানে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, এইটা হলো তোমার কন্টিনিউয়াস কেস। তুমি যদি বলো এখানে একটু খুঁজে দেখার চেষ্টা করো, হোয়াট ইজ দ্য ডোমেন সেট, হোয়াট ইজ দ্য কোডোমেন সেট, একটু দেখি তো কী হচ্ছে এখানে। ডোমেন সেটটা দেখতে কেমন আর কোডোমেন সেটটা দেখতে কেমন একটু দেখি তো। তারপরে আবার রেঞ্জ সেটটাও আবার দেখতে কেমন সেটাও দেখবো। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আ ফাংশন ফাই বলে দিয়েছে ইজ ডিফাইন্ড ওভার মাইনাস ইনফিনিটি ইনফিনিটি। তার মানে বন্ধু পুরো যে রিয়াল লাইনটা আছে না, পুরো রিয়াল লাইনটা এর মধ্যে আছে। এখানে মাঝখানে 0, এটা হলো তোমার ধরো মাইনাস ইনফিনিটি, আর এটা হলো তোমার ইনফিনিটি। আমি কি বুঝতে পারলাম তোমাকে? আমি কি বুঝতে পারলাম? পুরো যে রিয়াল লাইনটা আছে, পুরো রিয়াল লাইনটাই হলো এর ডোমেন, এটা বলে দিয়েছে। তার মানে রিয়েল লাইনের উপরে থাকা প্রত্যেকটা এলিমেন্টের একটা করে বউ থাকবে। মানে বুঝতে পারছো তো? বউ বলে তো ওই যে কোডোমেন সেটে তোমার একটা করে এলিমেন্ট থাকবে, ঠিক আছে না? 4টা চলবে না, কিন্তু 2টোও চলবে না, শুধু একটাই থাকবে। তো দ্যাট ইজ দ্য কেস, যেহেতু এটা ফাংশন সেই কারণে একটা থাকবে, এটা হলো ফাংশনের শর্ত। তো ব্যাপার হলো এখানে যে ডোমেইন সেটটা তোমাকে যেটা বলে দিয়েছে সেটা আর অন্য কিছু নয়, এটা হলো পুরো রিয়েল লাইনের সেটটা, পুরো রিয়েল লাইনের সেটটা। তাহলে এখানে কিছু পার্টিকুলার কথাবার্তা বলেছে, যেমন ফাই অফ এক্স। ফাই অফ এক্সটা কেমনভাবে ডিফাইন হবে, মানে প্রত্যেকটা এলিমেন্ট এখানে যে থাকবে সেটা এখানে গিয়ে দেখতে কেমন হবে, ঠিক আছে? মানে বুঝতে পারছো তো, এখানে তাদের যে পার্টনারগুলো সেগুলো দেখতে কেমন হবে সেগুলো আমাদেরকে এখানে চলো, এখনও ফুল কোশ্চেনটা এখনও লিখিনি, এইবার আমরা দেখব। তো বলছে যদি 2-এর থেকে ছোটো হয় তাহলে পার্টনারগুলো দেখতে কেমন হবে, পার্টনার দেখতে এরকম হবে। 2-এর থেকে ছোটো হয়, বোঝা গেল না কি? চলো বলে দিই, একটু বলে দিই, তারপরে ফাইনাল কোশ্চেনটাকে লিখছি। ধরো মাঝখানে 0 আছে, এদিকে ইনফিনিটি আছে, এদিকে হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি আছে। বন্ধু ভালো করে শুনবে, এখানে কি বলেছে, এক্স ইজ লেস দেন 2, তাহলে 2 এখানে থাকবে ডেফিনেটলি। তো 2-এর থেকে যদি ছোটো হয়, 2-এর থেকে যতগুলো ছোটো এলিমেন্ট, এখানে যতগুলো এলিমেন্ট তুমি দেখতে পাচ্ছ 2-এর থেকে ছোটো, 2-এর থেকে ছোটো, 2-এর থেকে ছোটো, সবগুলো এলিমেন্ট বলছে একদম ইনফাইনাইট পর্যন্ত, তারা কোনটাকে ফলো করবে, এইটাকে ফলো করবে। তাদের বউগুলো দেখতে ঠিক এরকম হবে। তারপরে বলো তুমি নেক্সট 2 এবং 3 এর মাঝখানে, এই যে 2 আর মাঝখানে এখানে 3 থাকবে। ধরো কথার কথা বললাম, ধরে নাও, ধরলে তোমার ক্ষতি নেই, যেভাবে আমি তোমাকে বউ ধরতে বলছি আর কি, তো সেভাবেও কনসিডার করতে পারো, ঠিক আছে? ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, নাথিং এলস, ঠিক আছে না? কন্ট্রোভার্সি মাত কাট দে না ভাই। চলো দেখো, এখন তো কন্ট্রোভার্সি চলছে, চলো আমিও ফেমাস হয়ে যাবো তাহলে। 2 এবং 3, 2 এবং 3 তুমি এখানে দেখতে পাচ্ছ, 2 এবং 3 তাদের মাঝখানে যদি এলিমেন্টগুলো থাকে বন্ধু, 2 এবং 3 এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে, মাঝখানে যতগুলো এলিমেন্ট থাকবে তারা কোনটাকে ফলো করবে বলছে, তারা ফলো করবে হচ্ছে এইটাকে, এই যে দিস ওয়ান, যে ফাই অফ এক্স সমান সমান দেখতে ঠিক এরকম হবে। এক্সকে বসাবে, হ্যাঁ এক্সকে বসাবে, তাহলে তুমি এখানে ওর যে ইমেজটা পাবে তুমি এখানে পেয়ে যাবে, হ্যাঁ ঠিক একই রকম, মানে এর মাঝখানে যতগুলো এলিমেন্ট থাকবে সেটা এটাকে ফলো করবে। তারপরে বলছে 3-এর ডান দিকে যতগুলো এলিমেন্ট থাকবে, মানে ইনফিনিটি পর্যন্ত একদম চলতে থাকবে, 3-এর ডান দিকে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো এইটাকে ফলো করবে। ব্যাপারটা বোঝা গেল? চলো, তো ব্যাপারটা কতটা বোঝা গেছে আমি জানি না, প্রথম অঙ্ক বলে অজ্ঞান হয়ে যাওয়ার একদম দরকার নেই, ঠিক আছে? কারণ চলবে, এই চ্যাপ্টারটাই চলবে, 1-2 দিন সময় নেব, একটু আস্তে আস্তেই আমরা গাড়ি চালাবো, ঠিক আছে? প্রথম দিকের ক্লাস বলে সো বলবে এখানে যে ফাইন্ড দ্য ভ্যালিউস বন্ধু, ফাইন্ড দ্য ভ্যালিউস, আর ভ্যালিউসগুলো কেমন হবে, ফাই অফ রুট ওভার অফ 2, তারপরে হচ্ছে ফাই অফ 2√2, তারপরে হচ্ছে ফাই অফ রুট ওভার অফ লগারিদমিক অফ 2 1024। মাথা ঘুরে গেছে আশা করি। এইবার मैं हूं ना, बचा लूँगा मैं।
দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। প্রথম কথা, সে সেটা দেখার একদমই দরকার নেই, চোখটাকে বন্ধ করে নাও, ওইদিকে চোখটা যাবেই না, তুমি এখানে দেখার চেষ্টা করো। এখানে কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালুস অফ দিস ওয়ান, 5√2, এই ভ্যালুটাকে তোমাকে বের করতে বলছে। তো প্রথম কথা হলো, তোমাকে রিয়েল লাইনটাকে নিজের মধ্যে ইমাজিন করতে হবে, আর তোমাকে এখানে দেখতে হবে এই √2টা কোথায় আছে। এই শর্তটাকে ফলো করছে, এই শর্তটাকে ফলো করছে, এই শর্তটাকে ফলো করছে, অ্যাকচুয়ালি কোন শর্তটাকে ফলো করছে। তো যদি ভালো করে লক্ষ্য করো বা ভালো করে একটু আশা করি একটু অবজার্ভ করো, তাহলে তুমি দেখবে এই √2টা 1 এবং 2 এর মাঝখানে থাকে। এই √2টা 1 এবং 2 এর মাঝখানে থাকে। যেহেতু √2 1 এবং 2 এর মাঝখানে থাকে, তুমি ক্যালকুলেটর ইউজ করে নিও, আমার কথা বিশ্বাস না হলে। আমি তো জানি তুমি আমাকে বিশ্বাস করো না একদম, তো ডেফিনেটলি তো সেই জন্যে ক্লাস দেখতে হবে, তাই না, যে আমি তোমাকে দিচ্ছি কি দিচ্ছি না প্রপারলি, সেই জন্য ক্লাস দেখতে হবে। ক্লাস দেখেই তোমার বিশ্বাসটা আসবে আমার প্রতি, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য কেস, যে 5√2 আমাকে এই যে 2 তার মাঝখানে 1 আর 2 এর মাঝখানে আছে, তার মানে আর অন্য কিছু নয়। যদি শর্তটাকে ফলো করি আমি, 5x এর শর্তটা, যে 2 এর বাঁ দিকে যতগুলো এলিমেন্ট থাকবে বন্ধু, সমস্ত এলিমেন্ট এটাকে ফলো করবে, এই ফাংশনটাকে ফলো করবে। তো ডেফিনেটলি এটা সমান সমান আমরা পাবো যেটা, এক্সের জায়গায় কী বসাবো, √2 বসাবো, আর √2 তার কিউব হবে +1। समझ में आया क्या? পরেরটা হচ্ছে 4√2 +1, মানে ওভারঅল ক্যালকুলেশন করার পর। তো ক্যালকুলেশনটা নিয়ে আমি মাথা ঘামালাম না, তুমি আশা করি জানো, ঠিক আছে না। আচ্ছা, এইভাবে বিষয়টাকে তুমি ভাবতে পারো যে √2 যেটা আছে সেটা হচ্ছে 2 এর থেকে ছোট, ঠিক আছে। কারণ 2 সমান সমান আমরা কী জানি বলো, 2 সমান সমান জানি হচ্ছে √2 × √2। তো এটাকে এইভাবেও ভাবতে পারো যে 2 এর থেকে ছোট, দ্যাট ইজ দ্য কেস। ওকে ওকে ওকে, প্রথমটা আমরা করে ফেললাম, দারুণ, একেবারে ফুল বিশ্বজয় করে ফেলেছি, তাই তো না? পাস করে ফেললাম সেকেন্ড সেম, চলো সেকেন্ড সেম পাস করে গেছো তুমি, যাও। 2√2 বন্ধু, এইটা দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। হ্যাঁ এটা 5 কিন্তু, হ্যাঁ অন্য কিছু ভাববে না আবার, এটা হলো 5। তো 2√2টা কোথায় আছে? প্রথম কথা হলো রিয়েল লাইন তুমি ইমাজিন করে নিয়েছো আশা করি এতক্ষণে। ইমাজিন করে নেওয়ার পর তুমি বলবে এটা হলো 0, এটা হলো 1, এটা হলো তোমার কাছে 2। তো আমি একটু আগে দেখলাম যে √2 যেটা ছিল সেটা 2 এর সেটা হচ্ছে 2 এর থেকে ছোট, ঠিক আছে। এখানে কি আছে, 2√2। তো আমি যদি এখানে 2 লাগিয়ে দিই, আর এখানে বিশেষ কিছু কাজ লাগছে না, তাহলে এটা 4 হয়ে যাবে। 2√2 4 এর থেকে ছোট। আবার তুমি আমাকে বলো এটার থেকে √2টা, না সরি, আমি তোমাকে ভুলভাল বোঝাচ্ছি, একটু গিভ মি 1 সেকেন্ড প্লিজ। ব্যাপারটা হচ্ছে √2 আমরা জানি, ঠিক আছে না, √2 আমরা জানি। তো এইদিকে আমি √2 রাখলাম। এবার আমি কি করলাম, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এই ভ্যালুটা বড় হয়ে গেল না? ডেফিনেটলি এর থেকে বড়। এরে ভুল, আবার ভুল। এবার ঠিক হবে 100%, আমি বলে দিচ্ছি। এবার তোমার মানে কোনো চাপ নেই, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমি কি করছি, যে ভুল করা যাবে না, তার মানে 1 हो भी सकता है, ঠিক না। 1 এর থেকে √2টা বড়, 1 এর থেকে তুমি বলো 1 এর থেকে √2টা বড়, খুব ভালো করে দেখো কিন্তু 1 এর থেকে √2টা বড়। ডেফিনেটলি আমরা কি দেখলাম, √2টা কোথায় আছে, 1 এবং 2 এর মাঝখানে আছে। তো 1 এর থেকে √2টা বড় ডেফিনেটলি। তো এবার আমি বোথ সাইডে কী করলাম, বোথ সাইডে আমি 2 চাপিয়ে দিলাম। তো 2 চাপিয়ে দিলে দেখতে কেমন হবে, ডেফিনেটলি এরকম হবে। 2 এর থেকে 2√2টা বড়, ডেফিনেটলি এরকম হবে দেখতে। তার মানে এখান থেকে দেখে কি বুঝতে পারছি, যে এই যে 2√2 এইটা 2 এর থেকে বড়, 2√2টা হলো 2 এর থেকে বড়। অথবা দেখেই তুমি বুঝতে পারো যে 2√2 কোথায় আছে, 2 এর থেকে বড় হবে ডেফিনেটলি, কারণ √2 মাল্টিপ্লাই হয়ে আছে। দ্যাট ইজ দ্য কেস, যে এই দিকে 2 এর ডান দিকে যদি থাকে বন্ধু, 2 এর ডান দিকে থাকে, আচ্ছা এখানে 2 এর ডান দিকে থাকলেও চলবে না, আবার 3টাকেও এখানে আমাকে ম্যানেজ করতে হবে। তো 3টাকেও ম্যানেজ করতে হবে, তার মানে পরেরটা তাহলে কী করে বলবো বলো, মানে এটাকে ঠিক এইভাবে প্রমাণ করতে হবে যে এটা হলো 3 এর থেকে ছোটো, ব্যাপারটা বুঝলে, এটা হলো 3 এর থেকে ছোটো। তো তুমি যেহেতু ছোটো, সুতরাং তোমাকে ছোটোর মতো করেই এবার আমাকে বুঝতে হবে ফুল ব্যাপারটা। এটা না ক্যালকুলেটার ইউজ করেই সবথেকে বেশি ভালো হতো, কারণ 1 পয়েন্ট সামথিং হবে, সেটা 3 এর সাথে কোনো দিনও সমান হতে পারে না। দেখো আমি তোমাকে বলছি এটা কেমনভাবে ভাবতে পারো, √2 এর ভ্যালুটা 1 পয়েন্ট সামথিং কিছু একটা হবে বন্ধু। √2টা আমি বলছি তোমাকে 1.4 হবে, কারণ 14 হচ্ছে 196, ঠিক আছে, 1.4 সামথিং হবে। এবার তুমি আমাকে বলো এটাকে যখন আমি মাল্টিপ্লাই করবো, ধরো 8 হবে অ্যান্ড দেন 2 হবে, 2.8 হবে ডেফিনেটলি। আর তুমি আমাকে বলো এটা 3 এর থেকে ছোটো না বড়ো, ডেফিনেটলি ছোটো। এইভাবেই বিষয়টাকে ভেবে নিতে পারো, ঠিক আছে। তো এটা ইমাজিন করতে হবে ডেফিনেটলি, জায়গাটা বুঝতেই পারছো কীভাবে ভাবলাম সেটাও আমি তোমাকে বললাম। তো এটা
3 থেকে তোমার কিন্তু ছোট এই ভ্যালুটা। তো ওভারঅল আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে এক্সটাকে মানে এই যে 2√2 সেটাকে আমি এখানে বসাবো এই মাঝখানে। তো ডেফিনেটলি আমরা পেয়ে গেছি একদম কন্ডিশন, একদম ফুললি স্যাটিসফাইড, তুমিও স্যাটিসফাইড, আমিও স্যাটিসফাইড। ঠিক আছে, চলো তাহলে এইবার আমরা কি করব, ডেফিনেটলি এইটাকে ইউজ করব, কারণ এক্সটাকে আমরা খুঁজে পেয়েছি এর মাঝখানে, এই 2 এবং 3 এর মাঝখানে যেহেতু খুঁজে পেয়েছি সেই কারণে দিস ওয়ান এটাকে ইউজ করব। তাহলে পরেরটা হচ্ছে কেমন বন্ধু, 2√2 মাইনাস 2, তাই তো? ঠিক হ্যাঁ क्या, একদম 2√2 মাইনাস 2। তাহলে কমন টমন নিয়ে একটু ক্যালকুলেশন করলে করে নিতে পারো, না করলে কোনো যায় আসে না, কেউ তোমাকে মারপিট করবে না তোমার সাথে। ঠিক আছে, চলো এটা ক্যালকুলেশন কেমন করবে বলো তো, যে √2 মাইনাস 1 আছে, √2 মাইনাস 1 এর সাথে √2 প্লাস 1 তুমি অ্যাড করে দিতে পারো। তাহলেই তোমার দেখবে যে এখানে নিচের পোর্শনে যেটা চলে আসবে, উপরের পোর্শনে তো √2 প্লাস 1, নিচের পোর্শনে হচ্ছে 2 থাকবে, আর এটা দেখবে যে 2 মাইনাস 1 হবে ওভারঅল, কারণ √2 তার স্কোয়ার হবে মাইনাস 1 তার স্কোয়ার, তো অ্যাকচুয়ালি বেসিক্যালি 2 মাইনাস 1, আর সেটা 1 লিখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ফুল ইগনোর মারবে, যেভাবে সে তোমাকে ইগনোর করে দিয়েছিল সেই দিন, মনে আছে তো সেই দিনটার কথা, যেদিন ইগনোর করেছিল। চলো, বড় দুঃখের কথা আমি তোমার মনে করে দিলাম, তোমার তো কান্না পেয়ে গিয়ে হবে। দেখো বন্ধু, এরপর আমরা পরেরটা মানে ফাইনাল যেটা আছে ফাইনালটা করার চেষ্টা করছি, আমি করছি ডেফিনেটলি, আমি তোমার উপরে দেবো না দায়িত্বটা, আমি আমার উপরেই দায়িত্বটা ফেললাম যে চলো আমি এটাকে সলভ করি, আর তুমি দেখো, তুমি দর্শক এখানে। ঠিক আছে, তুমি একটু কান্নাকাটি করো, আমি এটা দেখছি। ঠিক আছে বন্ধু, তোমার কি জানা আছে, তোমার কি কিছু জানা আছে? আমি বলবো কি, বলবো 32 ইন্টু 32 এটা হয় 1024। এটা আবার কে জানে? তো বেসিক্যালি আমি জানি, সেই কারণে আমি তোমাকে বলে দিলাম, এবার তুমিও জানো 32 ইন্টু 32 হচ্ছে তোমার, বা 32 এর স্কোয়ার অ্যাকচুয়ালি বেসিক্যালি 1024 হয়, এখানে 1024 আছে সেই কারণেই সেটা নিয়ে খেলা করছি আমি। ব্যাপারটা বোঝা গেল? এবার তুমি আমাকে বলো 32 এখানে দেখতে পাচ্ছ, এখানে 32, তো 4 8 32, তো 4 ইন্টু 8 করে নিতে পারো, এটাও হচ্ছে 4 ইন্টু 8 করে নিতে পারো। এবার বন্ধু এইটাকে কী করবো জানো তো, এই মালটাকে আমি 2 এ কনভার্ট করব। দেখো 4 মানে কি, তুমি বলেগা 2 का স্কোয়ার, তুমি বলো 8 মানে কি 2 এর কিউব, 200% ঠিক, তুমি বলবে হ্যাঁ 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 একদম ঠিক, এটাই আমি এটাই ভাবছিলাম। পরেরটাও দেখো এটাই হবে ডেফিনেটলি, এর পরেরটাও তুমি কিন্তু ভেবে নিয়েছো, তুমি পরেরটা এবার চিল্লামিল্লি করে বলবে যে উপরেরটাকে আমি যোগ করব, তাহলে টোটাল তুমি যেটা পেয়ে যাবে 2 + 3 + 2 + 3, তার মানে 10 পেয়ে যাবে ডেফিনেটলি। ঠিক আছে, একদম 200% তোমার কাছে একদম ফুল ক্লিয়ার, ঝাঁ চকচকে একেবারে। তাহলে পরেরটা বন্ধু এখানে হলো 2 তার পাওয়ারের 10। এইবার এখানে বেস আর এখানে 2 তুমি দেখতে পাচ্ছ, দুটো সমান সমান, তাহলে এই যে 10টা আছে এই 10টাকে বন্ধু আমি সামনের দিকে নিয়ে নিতে পারি, এটা লগারিদমিকের প্রপার্টি। এবার লগারিদমিক তুমি যদি না পড়ে আসো তাহলে বন্ধু আমি আর কি করতে পারি বলো? ঠিক আছে, তো এটাকে বলে দিচ্ছি এই যে 2টা আর এখানে 2, বেস এবং তোমার যেটা সংখ্যা থাকবে সেটা যদি সমান সমান হয়ে যায়, তার পাওয়ারটা সবসময় একদম সামনের দিকে চলে আসে, একদম সামনের দিকে এখানে এসে বসে যায়। ওটা বুঝে গেল তো? ওকে, তো এটা সমান সমান আর অন্য কিছু নয়, লগারিদমিকের কনসেপ্ট অনুযায়ী লগ 2 ইজ নাথিং বাট 1 হয় বন্ধু। ঠিক আছে, তো যদি 1 হয় তাহলে ডেফিনেটলি এটা 10 আসছে। ঠিক আছে না, 10 আসছে। চলো এই পোর্শনটাকে কি রাখবো আমি, চলো তোমার জন্যে তোমার কথা ভেবে আমি রেখে নিলাম, এটা একটু ছোট করে নিই আর একটু বাক্স বানিয়ে দিই, নইলে বলবে এইটা আবার কি। ঠিক আছে, পরীক্ষার সময় বলবে এইটা আবার কি, আমি পরীক্ষা দিতে যাব না। ঠিক আছে, তো লগারিদমিক অফ এই যে এত বড় ভয়ানক ভ্যালুটা, এইটা সমান সমান আমরা কী পেলাম, এইটা সমান সমান পেয়ে গেলাম 10। তো লগারিদমিকের বিভিন্ন প্রপার্টিসকে ইউজ করে আমরা কিন্তু এটা পেয়েছি। এবার তুমি আমাকে বলো, যদি আমি তোমাকে বলি এইটার রুট, তাহলে তুমি কি বলবে? এইটার রুট ডেফিনেটলি 200%। তো এখানে কি বলেছে এবার তাহলে ডিটারমাইন করার চেষ্টা করি। সো দেয়ার ফর বলে যেটা বলবে ফাই অফ রুট ওভার অফ লগারিদমিক অফ 2024 আছে বন্ধু, এইটা সমান সমান তুমি বলেগা কি ফাই অফ রুট ওভার অফ 10, 100% একদম ক্লিয়ার, একদম ফুল ঝাঁচকচকে করে তুলতে পেরেছি আমি, আশা করি আমি তুলতে পেরেছি। এবার তুমি আমাকে বলো এই রুট 10টা কোথায় আছে, এখানে তোমাকে চেক করতে হবে যে কোন রেঞ্জের মধ্যে এই রুট 10টা আছে। তুমি আমাকে বলো সেটা কি রুট 10টা কি এখানে আছে নাকি রুট 10টা এখানে আছে। তুমি বলেগা আমার তো মাথা ঘুরে উল্টে পড়তে ইচ্ছে করছে এগুলো দেখে, হ্যাঁ, তো তুমিই বলে দাও এটা কি আছে না আছে। তো
তো বন্ধু একটু দেখে নাও তাহলে 1 আছে, 2 আছে, 3 আছে। তো আমি বলছি তুমি এক কাজ করো, যে √10টা যদি বুঝতে না পারো তাহলে আমি তোমাকে বলবো যে √9টা কোথায় আছে, বা √9 সমান সমান কি তুমি সেটা বলো। √9 সমান সমান ডেফিনেটলি 3। আর তাহলে √9-এর থেকে বড় হবে √10। তুমি বলবে একদম ঠিক। তাহলে আমি তাহলে বলতে পারি কি √10 দেখা যাচ্ছে আশা করি √10 3-এর থেকে বড়। √10 যদি 3-এর থেকে বড় হয় তাহলে এটা কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে? একদম এটা না, এক্সের জায়গায় √10 বসাও, তাহলেই তো এটা দেখা যায় একদম। তার মানে কন্ডিশন 3 নম্বর কন্ডিশন ইজ ট্রু। তার মানে আমরা এবার φ(x) সমান সমান এটাকে ইউজ করব, ভ্যালুটা। समझ में आ गया? চলো 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 তাহলে চালে শুরু আরম্ভ করি। এক্স এর জায়গায় আমি জাস্ট √10 বসিয়ে দিলাম, আমার কাজ শেষ। আমি এবার ম্যাগি খাবো আর ঘুমিয়ে যাবো। তুমি কি করবে বলো? তুমি তোমারটা বলো এবার কমেন্ট বক্সে। চলো, ফুল একেবারে ঝাঁ চকচকে করে তুলতে পেরেছি আমি, আশা করি তোমার কাছে। এতটুকু তো আশা করতেই পারি। ওকে, আর কিছু দেবো কি তোমাকে? একটা অঙ্ক বাড়ির জন্যে, তাহলে তুমি একটু চেষ্টা করবে। আমি নেক্সট ডে তাহলে তোমার জন্য সেই অঙ্কটাকে করে নিয়ে বা করবো তোমার জন্যে ডেফিনেটলি। মানে তুমি এক কাজ করো, নেক্সট একটা অঙ্ক HW দিচ্ছি বন্ধু, ঠিক আছে? এই অঙ্কটা একটু বাড়ি নিয়ে যাও, ঠিক আছে? বেঁধে একেবারে রান্নাবান্না করবে, দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? ফাইন্ড আ ফাংশন অফ দ্য ফর্ম, এইভাবে বলো, ফাইন্ড আ ফাংশন অফ দ্য ফর্ম। কেমন ফর্ম আছে বলছে? f(x) সমান সমান হচ্ছে ax তার স্কোয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে? ইফ বলে বলবে যে ইফ it is known if it is known that f(0) is equals to 5, তারপর এটা হচ্ছে f(-1) is equals to 10, আর f(1) ইকুয়ালস টু হচ্ছে তোমার কাছে 6। বন্ধু 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 কি করতে বলেছে আমি তোমাকে স্পষ্ট ফুললি ঝাঁ চকচকে করে দেবো, কিন্তু কি করতে বলেছে সেটাই বলবো। কিভাবে করবে না করবে সেটা তোমার ব্যাপার, ঠিক আছে না? আমি নেক্সট ডে তাহলে তোমাকে বলবো ব্যাপারটা, ঠিক আছে? দেখো বলছে ফাইন্ড আ ফাংশন অফ দ্য ফর্ম, বলছে ফাইন্ড এ ফাংশন অফ দ্য ফর্ম দিস ওয়ান। এখানে বলছে ফাংশনটাকে তো দেওয়া আছে, কিন্তু এখানে মিসিং আছে কিছু কিছু জিনিস, যেমন এটা মিসিং। এটা কি আমি জানি না, বিটা কি আমি জানি না, সিটা কি আমি জানি না। তাহলে এগুলোকে বের করে নিতে হবে, আর বের করার শর্তটা বলে দিয়েছে, আর অন্য কিছু নয়। 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত। এই 3খানা শর্ত তুমি ইউজ করবে, ইউজ করে দেখবে যে কয়েকটা ইকুয়েশন এসছে, 1 2 3, তিনখানা শর্তের জন্য 3খানা ইকুয়েশন পাবে। আর বন্ধু এই 3খানা ইকুয়েশনকে তুমি সলভ করবে, আর সলভ করার পর তুমি দেখবে যে তুমি এ এর ভ্যালু পেয়ে গেছো, তুমি বি এর ভ্যালু পেয়ে গেছো, তুমি সি এর ভ্যালু পেয়ে গেছো। তারপরে সরাসরি যখন পেয়ে যাবে তখন f(x) সমান সমান এ এর ভ্যালু ধরো 2 পেয়েছো, তাহলে 2x² বসাবে। বি এর ভ্যালু ধরো 3 পেয়েছো, তাহলে 3x বসাবে। আর সি এর ভ্যালু ধরো তোমার কথার কথা বললাম 4 পেয়েছো, তাহলে 4 তুমি বসাবে। ব্যাপারটা বোঝা গেল? তো ফাংশনটা আলটিমেটলি তোমাকে বের করতে হবে, এটাই হলো তোমার জীবনের উদ্দেশ্য এই অঙ্কটার জন্যে, ঠিক আছে? চলো তাহলে লেগে পড়ো অঙ্কটার জন্য। আমি কি কোয়েশ্চেনের আনসারটা বলে দেবো নাকি? চলো আনসারটা আমি বলে দিচ্ছি, তাহলে তুমি একটু ম্যাচিং করে নিতে পারবে। চলো, আর যদি না হয় তাহলে নেক্সট ডে বা কমেন্ট বক্সে আমাকে তাহলে একটু জানাতে হবে বন্ধু, যে না অঙ্কের আনসারটা মেলেনি বা পারেনি, সেটা একটু করে দিন, ঠিক আছে? একটু কমেন্টে তাহলে আমাকে একটু জানিও, ঠিক আছে? তো বিশেষ কিছু ব্যাপার নয়, যে কেউ পারবে, ডগেস ভাইও পারবে। f(x) 3x² মাইনাস 2x প্লাস 5, ঠিক আছে? এইটা হলো তোমার আনসার। তো একটু করবে তাহলে, ঠিক আছে না? চলো, তো আজকের গল্পটা আমরা এই পর্যন্তই রাখছি বন্ধু। বাকি থাকলো আরেকবার আমি রিপিট করে দিতে চাই, আর সেটা হলো তোমার পিডিএফগুলো। যে পিডিএফগুলো কী করে পাবে, হ্যাঁ পিডিএফগুলো কিন্তু অনেকের দরকার হবে। হ্যাঁ এখন মনে হচ্ছে যে দরকার নেই, যারা নোটস বানাচ্ছ না, কিন্তু ডেফিনেটলি বলবো যদি একজন সিরিয়াস স্টুডেন্ট হও তাহলে নোটসগুলোকে অবশ্যই বানাও প্রথম থেকে। নোটসটা সুন্দর করে তৈরি করে নয়, পিডিএফের মানে সমস্যায় একদমই থাকবে না। ব্যাপারটা বুঝলে তো? পিডিএফ দেখে পড়া হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে? নোটস তৈরি করবে, নিজের নোটস থেকেই পড়াটা বেশ ভালো হয়। তোমাদের কাছে তো 6 মান্থ সময় আছে, অনেক সময় করে নেবে, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পিডিএফটাকে বন্ধু শেয়ার করে দেবো, ঠিক আছে? ইভেন ক্লাসের যে লিঙ্কটা, সেই লিঙ্কটাও শেয়ার করে দেবো, ঠিক আছে? কয়েকজন তোমাদের অলরেডি অ্যাড হয়ে আছে,
ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার থেকে যারা পরিচিত তারা অলরেডি অ্যাড হয়ে যাচ্ছে, তারা ইমিডিয়েটলি পেয়ে যাবে। এবার যদি পরবর্তীতে জয়েন করো সেটাও একটু মেনশন করে দিই। ধরো পরে জয়েন করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি গিয়ে কিন্তু পিডিএফ খুঁজে পাবে না, সেই জন্য আমাকে একটু মেসেজ করে দিতে হবে। আমার নাম্বারটা মেনশন করে দেবো আরও একবার, 8240606917, এইটা হলো আমার নাম্বার বেসিক্যালি। এটাতে আমাকে একটু মেসেজ করে দেবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে, আমি ইমিডিয়েটলি আগের যত পিডিএফ আছে সবগুলো তোমাকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আর আমাদের ব্যাচের নাম কি মনে রাখবে আর ছড়িয়ে দেবে আশেপাশে, আমাদের ব্যাচের নাম হলো জিরো ব্যাচ, ঠিক আছে, পাড়া প্রতিবেশীদের। চলো, বাকি থাকলো আমাদের তোমার ব্যাচ। সেই ব্যাচে যদি তোমার মনে হয় যে অ্যাডমিশন নেবে তাহলে ইমিডিয়েটলি জয়েন হয়ে যাও, কারণ প্রথম থেকে জয়েন হয়ে থাকলে বেশি ভালো হয়, ঠিক আছে। ওকে, আর তোমাদের যদি অফার প্রয়োজন হয় তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে এখান থেকেও আমি কিছু অফার তোমাদের দিয়ে দেবো। কমেন্টে আমাকে জানাতে হবে। চলো, আজকের গল্পটা এখানেই থাক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। অবশ্যই নেক্সট ক্লাসটাও ফ্রি আসবে, মানে বেশ কিছু ক্লাস ফ্রি দেবো আমি, কোনো অসুবিধা নেই সেটা নিয়ে, ঠিক আছে। বেশ কিছু ক্লাস তুমি ফ্রি পাবে, তো সেখান থেকেই তুমি বুঝতে পেরে যাবে যে ব্যাচের মধ্যে কীভাবে পড়ানো হবে বা কীভাবে পড়ানো হয়, হ্যাঁ, বুঝতে পারবো কি পারবো না, চলবে কি চলবে না, হ্যাঁ, নাকি ফালতুকা চলছে এখানে গল্প সল্প ওভারঅল। ওকে, চলো।